কোথাও দেওয়া আছে, কোথাও মেইলে পাওয়া যাবে নাকি এরকম কোনো কোথাও? খুব সম্ভবত আপনার যে মেইলে আপনাকে পাসওয়ার্ড প্লাস পাসপোর্ট প্লাস দিচ্ছে, ওইখানে মেবি পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমরা একটা ফেসবুক গ্রুপ খুলে রেখেছি যেখানে আপনার বিজনেস লেভেলের সবগুলো কোর্সের সব ম্যাটেরিয়ালস আইসিএমএ থেকে যা যা প্রোভাইড করেছে সেগুলো পেয়ে যাবেন। সেখানে গুগল ড্রাইভে লিংক দেওয়া আছে। ওটা আসলে লিংকটা একটু কাইন্ডলি বলবেন কি? ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি, সেখানে 2টা কোশ্চেনের অ্যানসার দিয়ে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন। আমি আপনাকে গ্রুপ এখানে চ্যাট বক্সে গত মেবি গত ইয়াতে ক্লাসে মেবি যেটা দিবেন ওইটা নাকি? একটাই গ্রুপ একটাই, বিজনেস লেভেল আইসিএমএ বিজনেস লেভেল 202 ডিসেম্বর জুলাই ডিসেম্বর। ইদার ভাই আপনি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা কি কেউ অ্যাসাইনমেন্ট রেডি করে দিয়ে দিয়েছেন? এরকম আছে, আমি একটু আসলে লাগতেছিল নোটগুলো, আমি সময়ের জন্য পারতেছিলাম না, যদি কাইন্ডলি কেউ আমাকে হেল্প করেন। আপনি কি জুলাই ডিসেম্বরে ভর্তিছেন? আসসালামু আলাইকুম। জুলাই ডিসেম্বর। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, গুড ইভিনিং টু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই গ্রুপ লিংক চ্যাট বক্সে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার, সালাম। আলহামদুলিল্লাহ। আর ক্যামেরা মনে হয় অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে? না স্যার, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। না স্যার, অন্ধকার স্যার। দেখতে দেখা যাচ্ছে। স্যার আমাদের এখানে স্যার অন্ধকার। না, দেখতে পাচ্ছি না আমিও। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? না স্যার। হ্যাঁ স্যার, আপনার ক্যামেরা লোডিং না, স্যার। দেখাচ্ছে, লোডিং। আপনি স্ক্রিন শেয়ারে রাখছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করছে, দেখা যাবে, অসুবিধা শুরু নেই। হচ্ছে স্যার, স্ক্রিন শেয়ারিং স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ারিং স্যার এখনো। স্যার স্টার্টের স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, আজ হচ্ছে। লোড হচ্ছে মেবি। লোড হচ্ছে, অনেক বড় ফাইল তো। অন্ধকার স্যার সব। শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। শুনতে Okay, পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। এটা লোড হচ্ছে, সময় লাগবে, এই জন্য আগে থেকে আমি লোড দিয়ে দিচ্ছি। জি স্যার। ঠিক আছে স্যার। আমরা গত লেকচারে আমরা যেটা আলোচনা করছি তার পরবর্তী হ্যালো স্যার। স্যার তাকে এখন শুনতে পাচ্ছি না। স্যার মেবি হয়ে গেছে, শোনা যাচ্ছে না স্যার। স্যার তো প্রায় দুর্বল ইন্টারনেট এর কারণে ডিসকানেক্ট হয়ে যায়। স্যার এখানে মেবি না, না, স্যার কোনো স্যারের ফাইলটা অনেক বড়। হ্যাঁ, ওই স্যারের ফাইলটার জন্য মেবি ওনার এই যে ভয়েস কানেকশনটা, যেটা রেকর্ডিং সেক্টরটা সমস্যা করতেছে। আচ্ছা, ফেসবুক গ্রুপে বেশ কয়েকজনের জয়েন রিকোয়েস্ট ঝুলে আছে, ওনারা কেউ কোশ্চেনের অ্যান্সার করেন নাই। যারা যদি এখানে কেউ থাকেন যে ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন না এখনো, লিংক চ্যাট বক্সে দেওয়া আছে। আর যারা অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট হয় নাই কয়েকজন, তারা একটু কাইন্ডলি গ্রুপের জয়েনিং কোশ্চেনগুলো একটু অ্যান্সার করবেন। হ্যাঁ ভাইয়া। হ্যালো জিয়ান ভাই। জানি অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন। অবিনাশ ভাই বলেন। আমি বলতেছিলাম হেলাল স্যারের নাম্বারটা কি আপনার কাছে আছে বা মেইল অ্যাড্রেস? আমাদের এথিক্সের। হ্যালো স্যার, নাম্বার আমার কাছে আছে। আচ্ছা ভাইয়া। জি, helal1884@icma.com। দিদার ভাইয়া। জি, আমি ওই ইয়ারটা আমাদের গ্রুপ স্টাডি কোথায় হবে? জি বলেন। আমাদের গ্রুপ স্টাডিটা হবে কিভাবে? এটা শুক্রবার তো ইয়াতে অনলাইনে জুমে অ্যাড্রেসটা কি দিবেন? না, গ্রুপ যে করে দিল ABCD ওগুলো তো আমি জানি না, ওইটা হয়তো যার যেখানে কমফোর্ট জোন সে সেখানে করছে হয়তো। আচ্ছা জিন ভাই, আমাকে কি আপনাদের গ্রুপ স্টাডির ইয়েটা কি একটু দিবেন হোয়াটসঅ্যাপে? ওই আপনি হচ্ছে গিয়ে গ্রুপ স্টাডির যে ইয়েটা অ্যানাউন্সমেন্টটা, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে আছে। এখানে আমি লিংক দিছি গ্রুপের, ওই লিংকে জয়েন করে আপনি ওইখানে একটা রুটিন দেখতে পাবেন গ্রুপ সেশনটা কখন হবে শুক্রবারে। আচ্ছা, ফেসবুকের? হ্যাঁ, ফেসবুকের গ্রুপে আছে, গ্রুপে ঢুকে অ্যানাউন্সমেন্টে পাবেন। আর গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়ার সময় কাইন্ডলি অ্যানসার গুলো দিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। গ্রুপগুলোর নাম বলা হয়েছে, সেগুলো কি
ওই অনলাইন ভিত্তিক নাকি? না না, সেগুলো সম্ভবত লাইব্রেরি ভিত্তিক। আই ডোন্ট নো, ওইটা ওই যিনি শেয়ার করছে উনি ইনফরমেশন কালেক্ট করে বা ওনাদেরকে নিয়ে হয়তো করেছেন। ওই গ্রুপে অন্য একজন, আচ্ছা, যতটুকু জানি উনি অন্য একজন ম্যানেজ করছে আর কি। ওইটা সম্ভবত উনি মানে এক একজন যে সাইটটা নিয়ে কাজ করতে পারছে সে সেটা করতেছে। অনলাইন সেশনটা আমাদের ওই ফামি কন্ডাক্ট করছে। হ্যাঁ, ফামি সবকিছু দেখছে। তানজির ভাই, আসসালামু আলাইকুম। আগে বলছিলেন। হ্যালো তানজির ভাই। হ্যালো, হ্যাঁ জেন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইজান। হ্যাঁ, আমাকে একটু হেল্প করতে হবে কি, মানে আমি আমার সবকটা সাবজেক্টের কোন কোন বই ফলো করব, যদি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন। মানে সরকার তো বলে দিয়েছে, বাট আমি ক্লাসেই লাস্ট রিসেন্ট আর আজকে অ্যাটেন্ড করছি, তো এই আচ্ছা, কারণে এই শুক্রবারে আমাদের মিটআপ ক্লাসে চলে আসেন। শুক্রবারে আমাদের সাথে মিট আপ করে বই কিনে ফেলেন। কয়টার দিকে? 4টার দিকে। আইসিএমএর সামনে। আইসিএমএর সামনে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কয়টা ভাইয়া? শুক্রবারে 4টায় ঢাকা আইসিএমএর সামনে। আচ্ছা, ঢাকা আইসিএমএ। হ্যাঁ। ও আচ্ছা, চিটাঙে কেউ আছেন এরকম? চিটাঙে সম্ভবত একটা পোস্ট করছে গ্রুপে। চিটাঙে আমি পোস্ট করছিলাম, চিটাঙে সেম টাইমে আসতে বলা হয়েছিল। এখন আপনারা যারা সময় করতে পারবেন, তাহলে আমি একটা পোস্ট দিয়ে দিই যে চিটাঙে এবং ঢাকায় একটা পোস্ট। হ্যাঁ ভাই, আপনি দিয়ে দেন। আপনি ঢাকা যেহেতু পোস্ট ছিলেন, সেমভাবে দিয়ে দেন। আপনি দিয়ে দিলে ভালো। ঢাকা চট্টগ্রাম দিয়ে একটা পোস্ট দিয়ে দিচ্ছি আমি। ঢাকা চট্টগ্রাম আইসিএমএর সামনে শুক্রবারে বিকাল 4টায়। হ্যাঁ, সেম টাইম দিয়ে দেন। ঢাকা চট্টগ্রাম আইসিএমএর সামনে। ওই যেটা হবে মিট আপ হবে, ওটাতে কি শুধু বিজনেস লেভেলের যারা থাকবে তারাই? সবাই আসতে পারবেন। আচ্ছা, মাঝখানে একটু কুমিল্লা বিরতি থাকলে ভালোই তো। কুমিল্লা আসছি ভাই, আমরা বাদ দিয়ে দিবেন। ঢাকা চলে আসেন না, আপনারা একটা ব্যবস্থা করেন। আপনারা কে কে আছেন কুমিল্লা? ভাই ঢাকা যাইতে 2 ঘন্টা লাগবে, চিটাগাং যাইতে 1 ঘন্টা লাগবে, চলে আসেন। ভাই দিদার ভাই কুমিল্লা আসছি, আমি আরিফ। এখন কি ক্লাস আছে? কুমিল্লা তো আমারও বাড়ি। ভাই স্যার কে আছে? আমরা তো কুমিল্লা বাড়ি। চলে গেছে। আমরা তো কান্দি না। হ্যাঁ, নাঙ্গলকোট। নোয়াখালীর কে আছে? ভাই কুমিল্লার কে আছেন ভাই? আছি ভাই। আমি আছি আরিফ, কান্দি না। কুমিল্লা বাড়ি। ভাই নোয়াখালীর কে আছে? আমি আছি। স্যার আসছে। আপনারা একটু স্যার আসছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমাকে বের করে দিছি, আমি স্ক্রিন শেয়ারিং দিছি আপনাদের বড় ফাইল বিদায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আর এর মধ্যে সবাই নিজের দেশি খুঁজে নিচ্ছিল স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, আপনার কন্টাক্ট নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা যদি একটু কাইন্ডলি আমাদেরকে দিতেন, তাহলে আমরা একটু যোগাযোগ করতাম কখনো কোনো প্রয়োজন হলে। অলরেডি ডান। আচ্ছা, গ্রুপে যদি কেউ একটু দিয়ে দেন এখন চ্যাট বক্সে, তাহলে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম ভাই। কলকাতা পাঠালে যাচ্ছে ভিড়তে। শোনা যাচ্ছে? সবাই মিউট করে নিন স্যার, ছাড়া বাকিরা একটু মিউট করে নিন সবাই। তখন ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। প্রথমে যে প্রবলেম করছি সেই প্রবলেমটা হচ্ছে আপনাদেরকে আমি যেটা শেয়ার করছি অনেক বড় ফাইল, সেই শেয়ারটা করতে পারি নাই, এটার জন্য আমাকে বের করে দিচ্ছি। আইসিএমএ কি হোস্ট আছেন? জি স্যার, আছে স্যার। আমি ক্লাস শুরু করব। জি স্যার, করেন স্যার। ওকে, আমাকে করেন, পোস্ট করেন না এখনো? জি স্যার, করে দিচ্ছি। জি স্যার, করেছি স্যার। থ্যাংক ইউ। Okay, my dear friends, good evening to everyone. Last class we have discussed ethics and business. Today I want to
change the lecture plan. As per lecture plan, today's discussion point, the 5 fundamental principles in elaborately. But first of all, আমি প্রথমে যেটা চাইছিলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে আমাদের আজকের যে টপিক মেন হচ্ছে আইফাকের কোড অফ ইথিক্স। মেন পয়েন্ট হচ্ছে আইফাকের কোড অফ ইথিক্স, বাট ডিউ টু আনসার্টেন রিজন or due to the IFAK code of ethics, the very vast chapter, and this is not allowed to upload here. So প্রথমে আমাকে বের করে দিছি, তারপর আমি চেষ্টা করতেছি যে আমি ওইটাতে ঢোকার জন্য ওটা যদি ঢুকতে পারি তাহলে আমরা ওইটাই দেখব। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা বলছি, একজনে বলে মানে আমরা আপনাদেরকে সুযোগ দিব। এর আগে আমি একটু বলে নিচ্ছি, লাস্ট ক্লাস আমরা হচ্ছে ডিসকাস করছি ইন্টিগ্রিটি ইন এলাবোরেটলি। ইন্টিগ্রিটি মিনস স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ইন অল ইউর বিজনেস রিলেশনশিপ। আমি একটু সময় নিচ্ছি, আমার এখানে আমি ওই ফাইলটা আপলোড করতে চাচ্ছি। ওই ফাইলটা আপলোড হতে দেখি কতক্ষণ সময় লাগে, 2 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে। আপনারা একটু পেশেন্ট থাকেন, এর ভিতরে আমরা আলোচনা করতে পারি, আলোচনা চালা দিতে পারি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইন্টিগ্রিটি। একজন বলেন ইন্টিগ্রিটি মিনস কি, ইন ডিটেইলস বলেন। Utility means straightforward and respect. Straightforward and respect. Honest, not respect. Sorry, honest. Straightforward and truthfulness. হ্যাঁ, আরেকভাবে যদি আমরা বলি, আমরা বলতে পারি ট্রুথফুলনেস। তারপর আরো বলেন fair dealing and truthfulness. Right, fair dealings and truthfulness. Then আমরা আরো কিছু বলতে পারি, all professional and business relation সবগুলো আমরা এতক্ষণ যে ক্যারেক্টারিস্টিক বলছি, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট, fair dealings and truthfulness, all are related to business relationship. Okay, তাহলে আর আরেকজন বলেন ডিটেইলস বলেন, ডিটেইলস আরো বলেন। Integrity means the sense of doing the right things. Sense of doing the right things. Right things. This is called ethics. Give priority in legality. Legal. বলেন একজন বলেন টোটালটা আপনি সামারাইজ করতে materiality false or mishandling statement. Then contain statements or information provide recklessly, omits or obscure required information where such omissions or obscurity would be misleading. So integrity implies basically fair dealings and truthfulness. হ্যাঁ, আপনি হচ্ছে আমি যেটা বলছেন রেকলেসলি হচ্ছে যদি আপনার এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি আপনি জানেন যে এই জায়গায় সেটা আপনি কি করতে পারেন না, এগুলা আপনি ইউজ করতে পারেন না। দেখা যাচ্ছে বলে হাত জোড়াটা তো ইন্টারনেট কারের মতো মনে হলো। স্যার দেখা যাচ্ছে, হ্যান্ডবুক স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে।
আজকে কি স্যার কোড অফ এথিক্স পড়াবেন স্যার? কোড অফ এথিক্স পড়াবো মেইন আমরা যেটা আইফাক এর কোড অফ এথিক্স। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন স্যার। আমাদের কোশ্চেনে এমন আসে প্যাসেজ মানে কেস স্টাডি আসে যে একটা কেস দেয়া থাকবে, এখানে এই কোড অফ এথিক্স এর কোন স্ট্যান্ডার্ডটা আমাদের লঙ্ঘিত হয়েছে। এখন এখানে এটা খুবই কনফিউজিং যে এখানে ইন্টিগ্রিটি লঙ্ঘিত হয়েছে নাকি অন্য কোনো কিছু, এই পাঁচটার মধ্যে আর কোনটা লঙ্ঘিত হয়েছে। একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাতেন তাহলে খুব ভালো হতো। ডোন্ট ওরি আজকে আমি এই টোটাল এথিক্স এর যে আইফাকে কোড অফ এথিক্স এই জন্য আমি লেকচার প্ল্যানটা চেঞ্জ করছি। আজকে আমরা ওই আইফাকের কোড গুলা সবগুলা দেখে নিব, আগামীকালকে আমরা এটার উপর সামারাইজ করব এবং কোশ্চেনটা প্যাটার্নটা আমরা দেখে নিব এবং সেই কোশ্চেন প্যাটার্নের আনসার কিভাবে হবে এই নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। অবশ্যই দেওয়া আছে, আপনাদের পিডিএফ এর ফাইল দেওয়া আছে আইফাকের কোড অফ এথিক্স। ওকে আমি এখন শুরু করতেছি, আপনারা এখন আর সময় পাবেন না। আমি প্রিভিয়াস চ্যাপ্টারের উপর আর আলোচনা এখন করলাম না, কারণ এটা অনেক বড় শীট। অ্যাটলিস্ট আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি পেজটা মানে যেন যেতে পারি সেই জন্য সেই চেষ্টা করব। যে কাজ করে না, খুব কাজ করতেছে। স্যার হ্যাঁ স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার প্লিজ। ইন্টিগ্রিটি তারপর আমরা কি পাইছিলাম? Okay. First of all, I want to say the IFAC. Most probably all of you are known the full elaboration of IFAC. IFAC means International Federation of Accountants. International Federation of Accountants means IFAC. Then IFAC, the publication may be downloaded for আপনাদেরকে বলা হচ্ছে যে অর্থাৎ আপনি বলতে এখানে বোঝানো হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এই আইফাক এর কোড অফ এথিক্সটা আমরা ডাউনলোড করতে পারি অথবা আমরা কিনে নিতে পারি, এবং সেটা কোথায় থেকে এটা বলা আছে ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এটা যারা এই আইফাক এর একটা বোর্ড আছে সেই বোর্ডের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ড বোর্ড। International Ethics Standard Boards for Accountants, IESBA, International Ethics Standard Board for Accountants। এই এলাবোরেশনটা আপনারা দেখে নেবেন। IFAC means International Federation of Accountants আর IESBA means International Ethics Standard Board for Accountants। IESBA means International Ethics Standard Board for Accountants। দেন আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা এলাবোরেশন দুটো দেখলাম, আইফাক কি এবং IESBA মিনস এন্ড আইফাক মিনস। এই যে আপনার যে কোড অফ এথিক্স আপনার এটা 2018 সালের এডিশনটা আমরা এখানে সংগ্রহ করছি, 2018 এডিশন, ঠিক আছে। এখানের যে পার্টটা আমরা এখানে যদি সূচিটা দেখি তাহলে আমরা এই সূচিগুলো দেখতে পারবো যে কি কি আছে। এখানে 4টা পার্টে ভাগ করা আছে। টেবিল অফ কন্টেন্টের পরে প্রিফেজের পরে আমরা দেখবো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 4A এন্ড পার্ট 4B। পার্ট 1 কমপ্লাইং উইথ দ্য কোড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এগুলো আপনারা অবশ্যই মানে নিজেরাই দেখে নিতে পারবেন। তারপরও আমি একটু গো থ্রু করে দিচ্ছি, কারণ হলো যদি গো থ্রু না করে দিই তাহলে আপনারা হয়তো গুরুত্ব দিবেন না। যেগুলো ক্ষেত্রে আমরা এখান থেকে সূচিটা আমরা দেখে নিলাম। আমাদের এখানে দেখেন কমপ্লাইন পার্ট 1 এ থাকবে কমপ্লাইন উইথ দ্য কোড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমরা এখান থেকে দেখবো। দেন পার্ট 2 তে আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ইন বিজনেস। এই যে আইফাকের কোড অফ এথিক্স প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের ক্ষেত্রে কি হবে, আর পার্ট 3 হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। তাহলে এই যে প্রিন্সিপাল এই 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এই 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের ক্ষেত্রেই
আমার এই পার্সোনালের ক্ষেত্রে কি হবে, বিজনেসের ক্ষেত্রে কি হবে, এবং ইন পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে কি হবে। এন্ড লাস্ট আরো দুইটা পার্ট ইউজ করছে, পার্ট 4A 4B। 4A হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ফর অডিট এন্ড রিভিউ এঙ্গেজমেন্ট, ইন্ডিপেন্ডেন্স ফর এসুরেন্স এঙ্গেজমেন্ট, ইন্স্যুরেন্স থেকে, এবং এটা যে এসুরেন্স আছে সেটাও এখানে আছে। সুতরাং আপনারা ফুল বই পড়তে হবে না, আপনারা আমি যেগুলো হাইলাইটেড করব মেনলি এগুলোই দেখবেন, ঠিক আছে। তার পরবর্তীতে আপনি আপনার নিজের জানার জন্য আপনি গো থ্রু করতে পারেন, ফুল বই যাইতে পারেন, অসুবিধা নেই। এখানে আরেকটা দেখেন রেড মার্ক, আপনারা আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, আপনারা একটু মনোযোগী হবেন। পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড, PIOB মিন্স পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড, ঠিক আছে। আপনি যদি এখানে ইন্ট্রোডাকশনটা পড়েন, আপনারা এখান থেকে দেখবেন যে আপনার এই জিনিসগুলো কি কি বলা আছে। এই যে IESB কনসিস্ট অফ 18 বোর্ড মেম্বার। আমরা যে আইফাকের এই যে কোড অফ ইথিক্স যারা ইস্যু করছে সে বোর্ডটার নাম হচ্ছে IESB। এই IESB এর 18 জন মেম্বার থাকে ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, of whom no more than 9 are practitioners and no more than 3 are public members। যারা এই বোর্ডে আছেন এবং যারা এই স্ট্যান্ডার্ডগুলো সেট আপ দিচ্ছেন এবং যারা কোড অফ ইথিক্সগুলো তৈরি করছেন, তারা যে লোক না, তাদের ক্ষেত্রে ভাগ করা আছে। 18 জনের ভিতরে থাকবে, এর ভিতরে 9 জনের বেশি প্র্যাকটিশনার হওয়া যাবে না। প্র্যাকটিশনার মিন্স হচ্ছে যারা অডিটিং প্র্যাকটিস করেন, এবং 3 জন পাবলিক মেম্বারের চেয়ে বেশি হওয়া যাবে না। হ্যাঁ, এভাবে দিয়ে টোটাল 18 জন মেম্বার থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের সব দেশ থেকে। মেম্বার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য আইফাক বোর্ড। এই যে IESB এর বোর্ডে যাদেরকে 18 জনকে নিয়োগ দিবে, সেই নিয়োগ দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা হচ্ছে আইফাকের যে বোর্ড থাকবে, সে বোর্ড এই মেম্বারদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং এই বোর্ড নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইফাকের একটা নমিনেটিং কমিটি থাকে। আইফাকের একটা নমিনেটিং কমিটি এই বোর্ডের IESB তে কারা থাকবে তাদেরকে মনোনয়ন দিবে। এবং এই যে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড হুইচ ওভারসিজ দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য IESB, ঠিক আছে। The standard setting process of the IESB includes the involvement of the PIOB and the IESBS. IESBS এর আবার একটা গ্রুপ আছে, কনসালটেটিভ অ্যাডভাইজরি গ্রুপ। এবং PIOB মিলে তারা এখানে ইনভলভমেন্ট থাকে, which provides public interest input into the development of the IESBS standard and guidance, ঠিক আছে। আপনারা দেখবেন সব ক্ষেত্রে আমরা পাবলিক ইন্টারেস্ট বলতেছি, জনগণের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ। আমাদের এই ইথিক্যাল ইস্যু এবং ইথিক্সটার পড়াশোনা এবং আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের শেখানোর মূল উদ্দেশ্য হতে একটার কারণেই, সেটা হচ্ছে আপনারা যেন পাবলিক ইন্টারেস্টটা প্রোটেক্ট করতে পারেন। সেই জন্য এখানে আইফাকের যে মূল কথা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে। এই জন্য পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড থাকবে একটা, এবং IESB এর কনসালটেটিভ অ্যাডভাইজরি গ্রুপ থাকবে। তারা আমাদের এই যে IESB এর স্ট্যান্ডার্ড এবং গাইডেন্স দিবে, যেই ডেভেলপমেন্টের মাধ্যমে পাবলিক ইন্টারেস্টটা প্রোটেক্ট করা হবে। এগুলো হচ্ছে জাস্ট হিস্ট্রি, আমরা একটু আলোচনা করলাম। এখানে দেখেন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাকাউন্টেন্টস রোল, অর্থাৎ আইফাকের রোল। আইফাকের রোল আমি গত লেকচারে আমি এটা আলোচনা করছি। আইফাকের রোল কি, আইফাক কি, এবং আইফাকের 1977 সালে ফাউন্ডেড হয়, এবং আইফাকের মেম্বার হচ্ছে 175টা মেম্বার। মানে হচ্ছে মেম্বার অ্যাকাউন্টেন্ট ফার্ম, অ্যাকাউন্টেন্ট অর্গানাইজেশন, দ্যাট মিনস হচ্ছে ICMA, ICAB এটসেট্রা, এবং অ্যাসোসিয়েট ইন মোর দেন 130 কান্ট্রি, 130টা দেশের চেয়ে বেশি দেশের মেম্বার এখানে আছে, অ্যান্ড অলমোস্ট 3 মিলিয়ন অ্যাকাউন্টেন্ট। এই যে 175টা ইনস্টিটিউটের মেম্বার প্রায় হচ্ছে 30 লক্ষ অ্যাকাউন্টেন্ট, তারা এই আইফাকের সদস্য। তারা অল আর ইনক্লুডেড ইন আইফাক। দে আর মাস্ট বি বাউন্ড দ্য কোড অফ ইথিক্স অফ আইফাক কোড অফ ইথিক্স, ঠিক আছে। এই 30 লক্ষ অ্যাকাউন্টেন্ট তার পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, গভর্নমেন্ট সার্ভিস, ইন্ডাস্ট্রি, কমার্স, যে এখানে থাকুক না কেন, হি শুড বি মেনটেইন অ্যান্ড শি শুড বি বাউন্ড টু obey the IFAC code of ethics. As part of its public interest mandate, IFAC contributes to the development, adoption, implementation of high-quality international ethics standards for accountants, primarily through its support to the IESBA. IFAC provides human resources, facility management, communication support,
funding through these independent standard setting board and facilitating the nominations and selection process for board members. এই যে আইফাকে কোড অফ ইথিক্স সেটআপের ক্ষেত্রে আইএসবি কে আইফা কিভাবে সাপোর্ট করে? আইফা হিউম্যান রিসোর্স দেয়, ফেসিলিটিস ম্যানেজমেন্ট সাপোর্ট করে, কমিউনিকেশন সাপোর্ট দেয়, ফান্ডিং করে, হ্যাঁ, তারপর হচ্ছে নমিনেশন এন্ড সিলেকশন বোর্ড প্রসেসের বোর্ড মেম্বার কারা হবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। All are included in the IFAC. The IESB sets its own agenda and appropriates publications according to its due process and without IFAC involvement. IFAC has no ability to influence the agendas or publications. IFAC এর নিজের কোনো এবিলিটি নাই সে ইনফ্লুয়েন্স করার, ঠিক আছে, কোনো এজেন্ডা বা পাবলিকেশন ইনফ্লুয়েন্স করার তার কোনো এবিলিটি নাই, কারণ সে তার এবিলিটি আছে এই আইএসবি এর মেম্বার কারা হবে তাদেরকে নমিনেশন দিতে পারে এবং সিলেকশন করে দিতে পারে। দিস আর এবিলিটি টু IFAC, but IFAC does not directly influence the agenda and publications. IFAC publishes the handbook, standards, and other publications and owns the copyrights. IESB independence of its safeguard in a number of ways. এই যে আইএসবি এর যে স্বাধীনতা তারা কি যথাযথভাবে করতেছে কিনা পাবলিক ইন্টারেস্ট ওভারসাইট বোর্ড সেগুলো দেখে, এবং এটা কিভাবে এই ইন্ডিপেন্ডেন্সটা আপনার সেফগার্ড হবে, দিস আর দ্য ডেসক্রাইব হিয়ার। ঠিক আছে, আমরা এগুলো পড়লাম না, আপনারা এগুলো দেখে নেবেন যে আইএসবি ইন্ডিপেন্ডেন্সি তারা আছে কিনা। অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে আইএসবি দ্বারা যে পুরো ভিত্তিক দিচ্ছে কোনো কান্ট্রি ফেভারে যায় কিনা, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের ফেভারে যায় কিনা, সেই জিনিসগুলো হতে পারে। বাট এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছে যে আইএসবি যে ইন্ডিপেন্ডেন্স আছে সেটা হচ্ছে এই কারণে তারা ইন্ডিপেন্ডেন্স। দেন আমরা চলে যাব এই যে একটু আগে আমরা যেটা বলেছি হাউ দ্য কোড ইজ স্ট্রাকচার। এই কোড যেটা আইফাকের কোডটা কিভাবে সেট আপ করা হয়েছে। পার্ট 1 একটু আগে আমরা যে সূচিতে দেখছি ইন্ডেক্সে যে পার্ট 1 কমপ্লাইং উইথ দ্য কোড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এন্ড পার্ট 2 প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ইন বিজনেস। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ইন বিজনেস মিন্স কি, আর এখানে ফ্রেমওয়ার্ক এটা কি, এই জিনিসগুলো আমরা যদি এখান থেকে পড়ি তাহলে একটু আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, পার্ট 1 বলছে কমপ্লাইং উইথ দ্য কোড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক which includes the fundamental principles and the conceptual frameworks applicable to all professional accountants. এটা all professional accountants এর ক্ষেত্রে applicable। এটা পার্ট 1। আমরা প্রথমে পার্ট 1 করব, তারপর পার্ট 2 করব, সাথে হচ্ছে পার্ট 3 যেটা অডিটিং প্র্যাকটিস পর্যন্ত আমরা করব। স্টুডেন্টস গুলা হয়তো আমাদের ক্ষেত্রে খুব বেশি সরাসরি কাজে আসে না, এই জন্য আমরা ওইগুলাতে যাব না। পার্ট 1 আমরা পড়ব all professional accountants related with the complying with the code fundamental principles and conceptual framework. Part 2 professional accountants in business, which sets out additional material that applies to professional accountants in business when performing professional activities. Professional accountant আবার অনেকে কোশ্চেন করতে পারেন professional accountant আবার বিজনেস কি। তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কি আছে, বিজনেস আছে। যেমন আপনি যে ইন্ডাস্ট্রিতে যে বিজনেসে আপনি যদি জব করেন, আপনার যদি সার্ভিস করেন, সেটাই আপনার হচ্ছে বিজনেস। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস ইনক্লুড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমপ্লয়ার। এই যে দেখেন আপনি যে এমপ্লয়ার থাকেন সেটাই আপনার বিজনেস। এঙ্গেজ অর কন্ট্রাক্টেড, অথবা আপনি নিজে এঙ্গেজ থাকতে পারেন, অথবা আপনি নিজে কন্ট্রাক্টেড হতে পারেন ইন এক্সিকিউটিভ অর নন এক্সিকিউটিভ ক্যাপাসিটি। ইন ফর এক্সাম্পল যেমন আপনি কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সার্ভিস হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে, এডুকেশন সেক্টর হতে পারে, নট ফর প্রফিট সেক্টর হতে পারে, রেগুলেটরি অর প্রফেশনাল বডিজের ক্ষেত্রে হতে পারে। দেন বলা আছে যে পার্ট 3 এখানে পার্ট 2 তে আরো বলা আছে পার্ট 2 ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়ালস হু আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ইন পাবলিক প্র্যাকটিস when performing professional activities pursuant to their relationship with the firm, whether as a contractor, employee or owner. Then part 3 তে বলা আছে professional accountants in public practice. Public practice এর ক্ষেত্রে কি হবে, which sets out additional material that applies to professional accountant in public practice when involving professional service. Public practice এর পরবর্তীতে আছে international independence standard, পার্ট 4 যেটা আমরা বলছি। ঠিক আছে, পার্ট 4 আবার দুইটা আছে, পার্ট 4A 4B। এই আইফাকের কোড অফ ইথিক্সটা 4টা পার্টে ভাগ করা আছে, এর ভিতরে আবার পার্ট 4 এ আছে সাব পার্ট হিসেবে পার্ট 4A 4B। আমরা প্রথমেই মেইনলি হচ্ছে আমরা পার্ট A1 যদি আমরা আলোচনা করি, অলমোস্ট দেখবেন যে আপনার পরবর্তীগুলোও হয়ে যাচ্ছে।
ওইটাই আবার দেখাচ্ছে সূচিটা কিভাবে ওভারভিউ করছে, পার্ট 1 পার্ট 2 কিভাবে ওই সেকশন ওয়াইজ, সেকশন কত থেকে কততে পার্ট 1, পার্ট 2 হচ্ছে 200 সেকশন থেকে 299, পার্ট 3 হচ্ছে সেকশন 30 থেকে সেকশন 399 এন্ড পার্ট 4 এন্ড 4B এইভাবে আমাদের দেওয়া আছে। এন্ড সর্বশেষ হচ্ছে গ্লোসারি। এই হচ্ছে মানে আইফাকের কোড অফ ইথিক্সের যে গাইডটা কিভাবে দেওয়া আছে তার ওভারভিউটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে যে আলোচনা করব প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করে ফেলছি, সেটাই জাস্ট শুধু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন মানে কনফিডেন্ট পান যে আমরা আইফাকের পুরো বিক্রিয়া করতেছি। এবং সেটা কি আমি প্রথমে বলছি, আপনাদের কোনো আমি বই রেফারেন্স কিন্তু এখন পর্যন্ত দেই নাই। আজকে ফিক্স কাজ চলতেছে, আমি কিন্তু কখনো দিন বলি নাই যে আপনাদেরকে ওই বই থেকে পড়েন। এটা সরাসরি আইফাকের পুরো ভিত্তিক যদি পড়েন তাহলে আপনার দুইটা চ্যাপ্টার, হ্যাঁ, ইথিক্স এন্ড বিজনেস এন্ড ইথিক্যাল কনফ্লিক্ট, এই দুইটা চ্যাপ্টার উইল বি ফুললি কাভার্ড আপনার এই আইফাকের পুরো ভিত্তিক যদি পড়েন। কিন্তু সেটাকে আরেকটু সামারাইজ করার জন্য, আপনাদের সহজ করার জন্য আমি একটা শীট তৈরি করছি, সেই শীটটা আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা সেই শীটটা দেখে নেবেন এবং সেই শীটের সাথে সাথে আপনি এই আইফাকের পুরো ভিত্তিকটা দেখবেন। এখানে আমরা চলে যাচ্ছি, দেখেন মেন হচ্ছে প্রথম সেকশন 110 এ ফান্ডামেন্টালস অফ প্রিন্সিপালসটা আলোচনা করা আছে। আমরা অলরেডি এটা আলোচনা করছি। There are the 5 fundamental principles of ethics for professional accountant. আপনার যদি পরীক্ষা আসে যে describe the fundamental principle IFAC or IESB এর issued fundamental principles of ethics, then you can start at your writing from as mentioned that section 110 according to IFAC code of ethics, section 110 the fundamental principles of আইফাক আর দোজ এইভাবে আপনারা আলোচনা শুরু করতে পারেন ইচ্ছা করলে, অথবা আপনি ডাইরেক্টলি লেখলেও হবে। সেকশন যদি কোন কারণবশত না পারেন দিবেন না, ভুল সেকশন দিবেন না। There are 5 fundamental principles of ethics for professional accountant: integrity, objectivity, professional competence and due care, confidentiality, professional behavior. এই প্রথম ফার্স্ট শুরু করছে এইটা দিয়ে, এবং লাস্ট হবে এই 5টার উপরেই ইন ডিটেইলস আলোচনা হচ্ছে। এই 5টা যদি ঠিক থাকে, এই 5টা ভালো করে বুঝতে হবে এবং 5টার কনফ্লিক্ট কি সেগুলো আমাদের জানতে হবে। দেন ইউ উইল বি এবল টু সলভ দ্য কেস স্টাডি। ঠিক আছে, আপনি একটু আগে যিনি একজন কোশ্চেন করছিলেন যে আপনার এইরকম কেস স্টাডি যদি এটা কোন প্রিন্সিপালসে পড়ছে, আমরা যদি এই 5টা প্রিন্সিপাল ভালো করে জানি এবং হুবহু বলতে পারি, দেন অবভিয়াসলি ইউ ক্যান সে হুইচ টাইপস অফ প্রিন্সিপালস আর violate or which are the implicated in this case. তাহলে there are the 5 fundamental principles integrated to be straightforward, honest in all professional accountant, professional and business relationship. যেটা এক লাইনের কথা। Objectivity, not to compromise, এক লাইনের কথা এটা আমরা আলোচনা করছি। প্রফেশনাল যেগুলো আমরা একটু আগে যাচ্ছি, দ্রুত যাচ্ছি। Then দি বলা আছে professional accountant shall comply with each of the fundamental principles. এই যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনার উপরে যে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সবগুলোই আপনার কি করতে হবে, কমপ্লাই করতে হবে। আপনি কয়েকটা 3-4টা করলেন আর 2-3টা করলেন না, তা হবে না। আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সবগুলোই করতে হবে। কোনো একটা ভাইলেশন করলে আপনি কি করবেন, you are not capable to maintain your professional standard, or you violation your the ethics of as a professional accountant. A professional accountant might face a situation, এই যে দেখেন একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিভিন্ন সিচুয়েশন পড়তে পারে। তার এই যে স্ট্যান্ডার্ডগুলো প্রিন্সিপালগুলো বলতেছি, আসলে প্রিন্সিপালগুলো ধরে রাখা অনেক কঠিন কাজ। এখানে বলতেছে a professional accountant might face a situation in which complying with one fundamental principle conflict with complying with one or more other fundamental principles. এটা এখানে বলতেছে আপনার যদি একটা মানে আপনাকে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মানতে হবে, যদি একটা মানতে গিয়ে আরেকটাতে যদি আপনার কোনো প্রবলেম হয়, কনফ্লিক্ট ক্রিয়েট হয়, তাহলে কি করবেন? ইন সাচ এ সিচুয়েশন, এই সিচুয়েশনে দি অ্যাকাউন্টেন্ট মাইট কনসিডার কনসাল্টিং। এটা অ্যাকাউন্টেন্ট কি করবে, সে কনসাল্টিং করবে অন অ্যান অ্যানোনিমাস বেসিস ইফ নেসেসারি উইথ আদার্স উইথিন দ্য ফার্ম অর এমপ্লয়িং অর্গানাইজেশন। সে কোথায় কার সাথে মানে সে ইয়ে করবে, কনসাল্টিং করবে আদার্স উইথিন দ্য ফার্ম। সে তার যে ফার্মে সে থাকে সে ফার্মে করতে পারে, অর এমপ্লয়িং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে কাজ করে সেই অর্গানাইজেশনে সে কনসাল্ট করবে। যদি একটা করতে গিয়ে আরেকটা যদি সে কি হয়, ভাইলেশন হয়, সেক্ষেত্রে দোজ চার্জ উইথ গভর্ন, হ্যাঁ,
গভর্নমেন্ট মানে হচ্ছে আপনার সেক্ষেত্রে সেটার যে সুশাসন সেক্ষেত্রে সেটা চিন্তা করবে কি করা যায়। প্রফেশনাল বডি, আপনি যে প্রফেশন মেম্বার সেই প্রফেশনাল বডির সাথে আপনি আলোচনা করতে পারেন। রেগুলেটরি বডি, আপনি রেগুলেটরি বডির সাথে আলোচনা কনসাল্ট করতে পারেন, লিগ্যাল কাউন্সিলের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, আপনার এই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, all fundamental principles should be comply as a professional accountant. If a professional accountant faces a situation in which complying with one fundamental principle will conflict with other fundamental principles, then the accountant might consider consulting with others within the firm or employing organization to charge with governance, the professional body or regulatory body, legal counsel. ঠিক আছে, এই 5টার ক্ষেত্রে সে কনসাল্ট করে আপনি আপনার সমাধানটা নিতে পারেন। However, such consultation does not relieve the accountant from the responsibility. হ্যাঁ, বলা হতে পারে যে আপনি প্রফেশনাল যে কলিগস তার সাথে কনসাল্ট করে আপনি কাজটা করছেন। নো, দিস উইল নট রিলিভ অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইফ ইউ ফেলিওর টু কমপ্লাই উইথ ইউর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, টু রেসপন্সিবল এক্সারসাইজ প্রফেশনাল জাজমেন্ট টু রিসলভ দ্য কনফ্লিক্ট or if necessary unless prohibited by law or resolution the matter creating the conflict. ঠিক আছে, the professional accountant is encouraged to document the substance of the issue, the details of any discussion, the decision made and the rationale for those decisions. Then আমরা যদি বলি ইন্টিগ্রিটি, এই যে আমরা একটু আগে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলছি, এখানে 5 এর একটা পার্ট এইভাবে 111 তে ইন্টিগ্রিটি সম্পর্কে কথা আছে। কিভাবে করে আমরা ইন ডিটেইলস গুলা আমরা দেখতেছি একের পর এক। ইন্টিগ্রিটিতে কি বলছে, সেকশন 111 এ বলা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট shall comply with the principle of integrity which requires an accountant to be straightforward, honest in all professional business relationships. এই কথাগুলো আমরা গত লেকচারে আমরা আলোচনা করছি। ঠিক আছে, ইন্টিগ্রিটি ইমপ্লাইজ ফেয়ার ডিলিং, ট্রুথফুলনেস। ইন্টিগ্রিটি কখন হবে, যখন এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যদি জানে যে কন্টেন্টস ম্যাটেরিয়াল ফলস মিসলিডিং স্টেটমেন্ট, সে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এগুলা কি করতে পারে না, তার জানা মতে সেগুলো ইউজ করতে পারে না এরকম রিপোর্ট। ইফ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রোভাইডস মডিফাইড report in respect of such report, return, communication, other information, the accountant is not in breach of paragraph. যদি সে এই মডিফাইড রিপোর্টের মাধ্যমে সেগুলো করে থাকে তাহলে নট ইন ব্রিচ ইন দ্য প্যারাগ্রাফ 111(2) এর যেটা প্যারাগ্রাফ সেটা সে কি করে নাই, ব্রিচ করে নাই, সেটা বলা আছে। When a professional accountant becomes aware of having been account, then আমরা বলবো নেক্সট হচ্ছে অবজেক্টিভিটি। আমরা একটু দ্রুত যেতে হবে, আসলে ডিটেলস এত পড়ার সুযোগ নাই। অবজেক্টিভিটি এটাও আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। অবজেক্টিভিটি মিন্স কি? A professional accountant should comply with the principle of objectivity which requires an accountant not to compromise professional or business judgment in because of bias conflict. A professional accountant shall not undertake professional activity, এটা আমি আমার শীটও আছে, প্লাস হচ্ছে আমরা গত লেকচারে এটা আলোচনা করছি। Then professional competence and due care. And professional accountant should comply with the principle of professional competence and due care which requires an accountant to attain and maintain professional knowledge and skill at the level required to ensure that a client or employing organization receives competent professional service based on current technical professional standard and relevant regulations. The professional competence উপর and due care উপর অনেক পড়াশোনা। আপনারা এটা একটু বেশি করে বড় হলেও আপনারা এটা কিন্তু পড়বেন। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এটা এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল কমপ্লাই উইথ দ্য প্রিন্সিপাল প্রফেশনাল কম্পিটেন্স ডিউ কেয়ার। এই ক্ষেত্রে কি হবে, সে অ্যাটেইন এন্ড মেইনটেইন করতে হবে। আমি আবারও বলছি, এটা এই পর্যন্ত আমি মনে 30 বার বলছি, অ্যাটেইন এন্ড মেইনটেইন। আপনি এই কথাটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, কতটুকু পর্যন্ত রিকোয়ার্ড নলেজ এন্ড স্কিল, রিকোয়ার্ড যতটুকু প্রয়োজন, কিসের জন্য? Ensure that a client or employing organization receives a competent professional service based on current technical and professional standards and relevant legislation. Act diligently and in accordance with applicable technical and professional standards, serving clients and employing organization with professional competence requires an exercise of sound judgment. Maintain professional competence requires in a continuous awareness. Diligent encompasses the responsibility to act in accordance with the requirement and in complying with the 113 A1 A2 A3 এই তিনটা জিনিস, এই চারটা পয়েন্ট গুলো কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করবেন সব। Then in complying with the principle of professional competence and due care, a professional accountant shall take reasonable steps to ensure that those working in a professional capacity under the accountant's authority have appropriate training and supervision. ঠিক আছে, এই যে আপনার যদি আপনার এই প্রফেশনাল কম্পিটেন্স ডিউ কেয়ার কমপ্লাই করার জন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি করতে পারে? টেক রিজনেবল স্টেপস টু এনশিওর দ্যাট দোজ ওয়ার্কিং ইন এ প্রফেশনাল ক্যাপাসিটি আন্ডার অ্যাকাউন্টেন্ট অথরিটি হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং অ্যান্ড সুপারভিশন। সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং এবং সুপারভিশন ব্যবস্থা রাখতে পারে।
appropriate and professional accountant shall make clients, the employing organization or other users of the accountant's professional services and activities aware of the limitation inherent in the service of or activity. Then হচ্ছে confidentiality. Confidentiality তো একটু in details আলোচনা আছে। Confidentiality and professional competence and due care এই দুটো একটু ভালো করে পড়বেন। A professional accountant shall comply with the principle of confidentiality which requires an accountant to respect the confidentiality of information acquired as a result of professional and business relationships. An accountant shall be alert to the possibility of inadvertent disclosure. Accountant সব সময় কি হতে হবে? An accountant shall be alert to the possibility of inadvertent disclosure, including in the social environment and in particular to a close business associate and immediate or close family member. গত ক্লাসে আমি এটা আলোচনা করছি। আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আপনার ডিসক্লোজ হয়ে যায়, ঠিক আছে? ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ, স্পাউস হতে পারে, আপনার ব্রাদার হতে পারে। এই কারণে দেখা গেছে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি করে দেয়, ইনফরমেশন কনফিডেন্সিয়াল মেনটেন করতে পারে না। Then maintain confidentiality of information within the firm or employing organization. Maintain confidentiality of information disclosed by the prospective client or employing organization. ঠিক আছে, maintain confidential information disclosed by a prospective client. আপনার মানে prospective client তাকে ধরার জন্য আপনি কি করবেন, অনেক সময় আপনি কনফিডেন্সিয়াল মেনটেন করেন না, আপনি এগুলা ডিসক্লোজ করে দেন, অথবা আপনি যে অর্গানাইজেশন এমপ্লয়িং অর্গানাইজেশন সেটা ধরে রাখার জন্য আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করে দেন। Not disclosing confidential information acquired as a result of professional business relationship outside the firm or employing organization without proper and specific authority, unless there is a legal or a professional duty or right to disclose. Not use confidential information acquired as a result of professional business relationship for the personal advantage of the accountant or for the advantage of a third party. Not use or disclose any confidential information either acquired received as a result of professional business relationship after the relationship has ended. দেখেন আপনার এই যে জিনিসটা এটাও কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ। আপনার তার সাথে যে প্রফেশনালের সাথে আপনি রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপ শেষ হলেও আপনি সেই ইনফরমেশনটা পরবর্তীতেও আপনি ডিসক্লোজ করতে পারবেন না। Take reasonable steps to ensure that personnel under the accountant control and individuals from whom advice and assistance are obtained respect the accountant duty of confidentiality. Then বলা আছে, দেখেন আমরা কনফিডেন্সিয়ালিটি এতক্ষণ বলছি কনফিডেন্সিয়াল রাখতে হবে, এক্সেপশনও আছে কনফিডেন্সিয়ালিটির এক্সেপশন। এই এক্সেপশনগুলো আমরা এখানে বলবো। পরীক্ষায় আপনার আমরা জানি সবাই শিখে যাব পরীক্ষায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন কি করতে হবে, কনফিডেন্স রাখবে। পরীক্ষা আসছে এক্সেপশন অফ কনফিডেন্সিয়াল। আমি এগুলা যখন কোশ্চেন আগামী ক্লাসে আমি এগুলো আলোচনা করব, সেগুলো কোশ্চেনে কিরকম আপনার কোশ্চেনটাই বোঝা অনেক সময় অনেকে ভুল করে ফেলে, এবং যার জন্য আপনি অনেক লেখার পরও আপনি 0 নাম্বার পাবেন। কনফিডেন্সিয়ালিটি সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট। কনফিডেন্সিয়াল কেন আপনি রাখা দরকার? পাবলিক ইন্টারেস্ট মেনটেন করার জন্য। এখানে ইন্টারেস্ট মানে কিন্তু সুদ না, আপনি খেয়াল রাখবেন। পাবলিক ইন্টারেস্ট মানে হচ্ছে, এখানে ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ, ঠিক আছে? কনফিডেন্সিয়াল সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট because it facilitates the free flow of information from the professional accountant's client or employing organization to the accountant in the knowledge that the information will not be disclosed to a third party. Nevertheless, the following are circumstances where professional accountant are or might be required to disclose confidential information. কিছু এই যে ঘটনা, এই সব ঘটনার ক্ষেত্রে কি করতে হবে, আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন অন or where such disclosure might be appropriate. যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে ডিসক্লোজার কি হয়, যথাযথ হতে হবে। যদি আপনি ডিসক্লোজার না দেন, আপনি অডিট রিপোর্ট করছেন, সেখানে যদি আপনি যথাযথ ডিসক্লোজ না দেন, ইউ আর নট উইল বি মেনটেন ইউর প্রফেশনালিটি। আপনি যে ফার্ম অডিট করলেন, সেই ফার্মে আপনি পাইলেন তার যেই ডেপ্রিসিয়েশন রাখা দরকার, সেই ডেপ্রিসিয়েশন যথাযথ রাখে নাই, যে প্রভিশন রাখা দরকার সেই প্রভিশন রাখে নাই, আপনি সেটা ডিসক্লোজ করলেন না আপনার রিপোর্টে, তাহলে ইউ আর নট মেনটেনিং দ্য ইথিক্যাল প্রিন্সিপাল। সো as a confidentiality you should maintain, as well as you are required to provide the disclose the confidential information where the disclosure might be appropriate. যেখানে disclosure appropriate সেখানে আপনি ডিসক্লোজ করতেই হবে, এবং সেই কোন ক্ষেত্রে আপনি ডিসক্লোজ করবেন এগুলো এখানে স্পষ্ট বলে দেওয়া আছে। আইফাকের কোড অফ দিচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি এখানে ডিটেলস এখানে বলা আছে, আপনি যা কোথায় করবেন না, আপনার কিন্তু কনফিউশন রাখার কোনো সুযোগই নেই, এখানে সব বলে দেওয়া আছে। ডিসক্লোজার রিকোয়ার্ড বাই ল। আপনার লতে যদি বলা থাকে ডিসক্লোজ বা আইনের প্রয়োজনে আপনি যদি ডিসক্লোজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ডিসক্লোজ করতেই হবে। এক্সাম্পল, প্রোডাকশন অফ ডকুমেন্টস অর আদার প্রভিশন অফ এভিডেন্স
ইন দ্য কোর্স অফ লিগেল প্রসিডিং এর ক্ষেত্রে আপনার ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজার টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক অথরিটিজ অফ ইনফ্রিংমেন্ট অফ দ্য ল দ্যাট কাম টু লাইট। ঠিক আছে, আপনার যেই আইন যিনি তৈরি করবেন তার প্রয়োজনীয় খাতিরে তাকে আপনার এই ডিসক্লোজ ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। Disclosure is permitted by law and is authorized by the client. Disclosure আপনার আইনে ডিসক্লোজ করা আছে এবং ইন অথরাইজড বাই দ্য ক্লায়েন্ট, এবং ক্লায়েন্টের এটা অথরাইজ করা আছে। ক্লায়েন্ট আপনাকে অথরিটি দিয়ে দিচ্ছে যে আপনি এই ক্ষেত্রে আপনার আইনের যেই সব ক্ষেত্রে আপনার লাগবে সেখানে আপনি ডিসক্লোজ করতে পারবেন। ফর দ্য এমপ্লয়িং অর্গানাইজেশন, অর্থাৎ ক্লায়েন্ট অর এমপ্লয়িং অর্গানাইজেশন। হ্যাঁ, ডিসক্লোজ দেয়ার ইজ এ প্রফেশনাল ডিউটি অর রাইট টু ডিসক্লোজ। একটু আগে যেটা বলছি এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডিউটি আছে কিছু যেগুলো আপনি ডিসক্লোজ করার, হোয়েন নট প্রহিবিটেড বাই ল। এবং প্রফেশনাল ডিউটি আছে এবং সেগুলো আপনার অধিকারও আছে, কিন্তু এই যে ক্ষেত্রে ডিসক্লোজ করবেন সেগুলো আইনে আপনার বাধা নাই, সেটা বলা আছে নট হোয়েন নট প্রহিবিটেড বাই ল। টু কমপ্লাই উইথ দ্য কোয়ালিটি রিভিউ অফ এ প্রফেশনাল বডি। কোয়ালিটি রিভিউ অফ দ্য প্রফেশনাল বডি, আপনারা জানেন যে সব প্রফেশনাল বডি তারা কি করে, বিভিন্ন ক্ষেত্রে রিভিউ করে। ঠিক আছে, রিভিউ করে তারা একটা রিপোর্ট দেয় যে এই ইন্ডাস্ট্রিতে কারা কারা ভালো পজিশন আছে, কারা কারা আপনার যথাযথ মেনটেন করতেছে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, সে রিভিউ করার জন্য তারা প্রফেশনাল ইনফরমেশন চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল, আপনি যেহেতু প্রফেশনাল মেম্বার, আপনার প্রফেশনাল এই ক্ষেত্রে ডিউটি আছে যে কোয়ালিটি রিভিউর জন্য আপনি প্রফেশনাল ডাটা প্রবেশ করতে পারবেন। টু রেসপন্ড টু অ্যান ইনকোয়ারি, আপনাকে কোনো ইনকোয়ারি অথবা কোনো ইনভেস্টিগেশন থেকে জানতে চাইছে, সেক্ষেত্রে আপনি রেসপন্ড করতে হবে বাই এ প্রফেশনাল অর রেগুলেটরি বডি। প্রফেশনাল অথবা রেগুলেটরি বডি যদি আপনার কাছে ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশন চান, সেক্ষেত্রে আপনি করতে হবে। টু প্রটেক্ট দ্য প্রফেশনাল ইন্টারেস্ট অফ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ইন লিগেল প্রসিডিং। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কোনো লিগেল প্রসিডিং এ যদি থাকে, এই প্রফেশনাল স্বার্থের কারণে সেই ক্ষেত্রে স্বার্থ রক্ষার কারণে সেটা কনফিডেন্সিয়াল বলছে ডিসক্লোজ করতে পারবে। টু কমপ্লাই দ্য টেকনিক্যাল এন্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইনক্লুডিং ইথিক্যাল রিকোয়ারমেন্টের কারণে, এবং সেই ক্ষেত্রে যদি টেকনিক্যাল এন্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড কমপ্লাই করার প্রয়োজনের খাতিরে আপনি সেটা ডিসক্লোজ করতে পারবেন। এখানে আরো দেওয়া আছে, সেগুলো আমরা যাচ্ছি না, আমরা মেন হচ্ছে তাহলে আমাদের যেটা আমরা এখানে কনফিডেন্সিয়ালিটি দেখবেন। কনফিডেন্সিয়ালিটি কি কি ক্ষেত্রে কনফিডেন্সিয়াল অ্যালার্ট থাকতে হবে, কি কি ক্ষেত্রে কনফিডেন্সিয়াল মেনটেন করতে হবে অ্যাকাউন্টেন্ট, এবং কোন ক্ষেত্রে an accountant can be disclose the confidential information। এই দুটা জিনিস অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। দেন বলা আছে প্রফেশনাল বিহেভিয়ার অ্যাকর্ডিং টু সাবসেকশন 115 এ বলা আছে প্রফেশনাল বিহেভিয়ার। আমরা গত লেকচারে আমরা এগুলো কিন্তু আলোচনা করছি ডিটেইলস। A professional accountant shall comply with the principle of professional behavior which requires an accountant to comply with relevant laws and regulations and avoid any conduct that the accountant knows and should know might discredit the profession। তার প্রফেশনাল বিহেভিয়ারটা এমন হবে, সে জানা মতে তার এমন কোনো সে কাজ করবে না, এমন কোনো আচরণ করবে না, এমন কোনো আইন এবং রেগুলেশন ভঙ্গ করবে না যার জন্য আপনার এই প্রফেশনের কোনো ডিসক্রেডিট হয়। তার জানা মতে সেই কোনো কাজ করতে পারবে না এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। A professional accountant shall not knowingly engage in any business, occupation or activity that impairs or might impair the integrity, objectivity or good reputation of the profession। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে ইচ্ছা করলেই যে কোনো বিজনেস, যে কোনো অকুপেশন অথবা যে কোনো কাজের সাথে সে জড়িত হতে পারে না, যেই কাজের মাধ্যমে তার যে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অথবা তার প্রফেশনের রিপুটেশন, ভালো একটা রিপুটেশন আছে, সেই রিপুটেশন নষ্ট হয়, সেই কাজ সে করতে পারে না। যেমন আমি যদি বলি, আমাদের যে ইনস্টিটিউটের প্রফেশনাল খাতিরে আপনি ইচ্ছা করলে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অথবা আমি ইচ্ছা করলে আপনার একটা কোচিং বিজনেস শুরু করতে পারি না। আমি ইচ্ছা করলেই এমন কোনো বিজনেস করতে পারি না যেই বিজনেসের কারণে ফ্রড ফরজারি হয়, ডেস্টিনির মতো কোনো বিজনেসে এঙ্গেজ হতে পারি না। যদি এঙ্গেজ হই এবং এটার জন্য আমার প্রফেশনাল ইমেজ কি হবে, ডিসক্রেডিট হবে। ঠিক আছে, আমি আমার অর্গানাইজেশন আমি এমন কোনো আইন ভঙ্গ করে পাবলিক ইন্টারেস্ট, যেমন আমি যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো একটা ওয়ে আমার অর্গানাইজেশন আমি দেখাই দিলাম এবং ট্যাক্স ফাঁকি দিয়ে দিল, এবং এটার জন্য ট্যাক্স ফাঁকি দিলে আলটিমেটলি পাবলিক ইন্টারেস্ট কি হলো, প্রটেক্ট করা হলো না। পাবলিক ইন্টারেস্ট প্রটেক্ট না করার কারণে আমি আমার যে প্রফেশনাল যে ডিউটি, সেই ডিউটিটা ভাইলেশন করলাম, এবং এটা যদি জানে এবং কোনো কারণবশত ধরা পড়ে, তাহলে আমার টোটাল প্রফেশনাল ইনস্টিটিউটে আপনার ডিসক্রেডিট হয়ে যাবে। দেন শো অ্যাজ এ প্রফেশনাল
accountant should be used his professional behavior in act and in his ethical standard. Conduct that might discredit the profession includes conduct that the reasonable and informed third party would be likely to conclude adversely affect the good reputation of the profession. When undertaking marketing or promotional activities, ঠিক আছে দেখেন একজন আপনি দেখবেন কত অ্যাড আসে, হ্যাঁ ডাক্তার উকিল ইচ্ছা করলে অ্যাড দিতে পারে না, সেটা কিন্তু প্রফেশনাল। যে অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি দেখবেন খুব কম কোনো অ্যাকাউন্টেন্ট কিন্তু এরকম কোনো মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিতে সে যাইতে পারে না যে আমাকে কাজ দেন আমি কম রেটে করে দিব, ভালো রেটে করে দিব, অল্প সময় করে দিব, এরকম কোনো অ্যাড টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সে যাইতে পারবে না। When undertaking marketing or promotional activity, a professional accountant shall not bring the profession into disrepute. A professional accountant shall be honest and truthful and shall not make exaggerated claims for the services offered by or the qualification or experience of the accountant and this hearing এটা গত ক্লাসে আমি আলোচনা করছি, ঠিক আছে? অনেকেই বলবেন স্যার সব তো গত ক্লাসে আলোচনা করছেন আবার তো আজকে পড়াচ্ছেন। মূল কারণ হলো আমরা গত ক্লাসে আমি আমার শীট অনুযায়ী আমি আমার লেকচার প্ল্যান অনুযায়ী করছি, আর আজকের যেটা সেটা হচ্ছে আমি সরাসরি আইফাকের কোড অফ ইথিক্স মানে একটা ওভারভিউ করতেছি, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিব সবগুলো। এখন দেখেন তাহলে আমরা 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কিন্তু আলোচনা করে ফেলছি, ঠিক আছে? মেইন আমার এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে পার্ট 1 এর যে 5টা পার্ট সেটা আমি মোটামুটি ইন ডিটেইলস আলোচনা করছি। আপনারা আরো বাসায় বসে আরো ইন ডিটেইলস যতটুকু পারেন আপনারা আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আপনারা পড়াশোনা করে নেবেন। দেন আমার এখানে আসবে আইডেন্টিফাইং থ্রেট যে জিনিসটা সেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। থ্রেট আসবে কনফ্লিক্ট, ইথিক্যাল কনফ্লিক্ট একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা পড়াবো আইডেন্টিফাইং থ্রেটের কাজগুলা। কিন্তু যেহেতু আমি এখানে আজকে ওভারভিউ করে দিব, নেক্সট চ্যাপ্টারে হয়তো আমি এই ডিটেলস এখানে আবার নাও ঢুকতে পারি, এই জন্য আমি নেক্সট চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস রাখছি, সেই 2টা ক্লাস শেষ করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে একটু দেখে নিচ্ছি। আইডেন্টিফাইং থ্রেট, এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড আইডেন্টিফাই থ্রেটস টু কমপ্লায়েন্স উইথ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আমি উপরে যে কথা বললাম এই কাজগুলা করব, আসলে করা কি এত সহজ? এত সহজ না। আপনি যদি প্রফেশনাল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ থাকেন, আপনি যদি চাকরি করেন, আপনি যদি অডিটিং প্র্যাকটিস করেন, আপনি যদি যেই জায়গায় থাকেন না কেন বিজনেস করেন, আপনি আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলা মানা এত সহজ না। আপনি সহজ কখনই হবে আপনি যদি খুব ভালো মানের একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন। সেই কঠিন কাজগুলা কেন হয় সেইগুলোই হচ্ছে থ্রেট। সেগুলো হচ্ছে কি থ্রেট? তাহলে এই আইডেন্টিফাইং থ্রেট, আপনার থ্রেটগুলো আইডেন্টিফাই করতে হবে। কেন আপনার এই কাজগুলো করতে মানতে পারতেছেন না? দি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল আইডেন্টিফাই থ্রেটস টু কমপ্লায়েন্স উইথ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আপনি প্রথমেই আপনার থ্রেটটা আইডেন্টিফাই করতে হবে যে আমি যদি এই ক্ষেত্রে এই থ্রেট আছে, আমি যদি ইচ্ছা করি ওই থ্রেটটাকে যদি আমি রিমুভ না করি, আমি আমার প্রফেশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারবো না। And understanding of the facts and circumstances, including any professional activity, interest, and relationship that might compromise compliance with the fundamental principles, is a prerequisite to the professional accountant in identifying the threat to such compliance. কিভাবে আইডেন্টিফাই করবে কমপ্লায়েন্স গুলা, ঠিক আছে? এগুলো আপনারা পড়াশোনা করে নেবেন, আমি ডিটেইলস আর করতেছি না। এখন থ্রেট যখন আইডেন্টিফাই করতে যাবেন, সেখানে দেখবেন কত প্রকারের থ্রেট আসবে। Threats to compliance with the fundamental principles fall into one or more of the following category. আমাদের এই যেগুলা থ্রেটগুলো আছে, সেই থ্রেটগুলো একটা অথবা একের অধিক থ্রেটও আসতে পারে। Threats to compliance with the fundamental principles fall into one or more of the following category. One or more of the following category: self-interest threat, self-review threat. Self-interest threat, আপনার পার্সোনালি এখানে ইন্টারেস্ট আছে, আপনি যে এই মানবেন, আপনি যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেন আপনি তা ডিসক্লোজ করবেন না, করলে আপনার কি হবে, সেখান থেকে আপনি বেনিফিট নেবেন। আমি এক অর্গানাইজেশনে যদি আজকে সার্ভিস দেই, আমাকে যদি আমি এই অর্গানাইজেশনের সবকিছু ডিসক্লোজ করে আরেক অর্গানাইজেশন দেই, সেই অর্গানাইজেশন যদি আমি প্রফিট করে দিতে পারি, তাহলে সে কি করবে, আমার অটোমেটিক্যালি আমার 2টা প্রমোশন একটা প্রমোশন দিয়ে দিবে। তাহলে এই যে আমার পার্সোনাল যে ইনফ্লুয়েন্স, এটাও একটা থ্রেট, সেলফ ইন্টারেস্ট থ্রেট। সেলফ রিভিউ থ্রেট, সেলফ রিভিউ থ্রেটও আছে সেখানে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি যখন জাজমেন্ট করতেছেন, হ্যাঁ, an activity performed by the accountant by another individual within the accountant firm, অন্য একজন এই অ্যাকাউন্টেন্ট এমপ্লয়ি অর্গানাইজেশন আছে, which the accountant shall rely
when the forming a judgment in part of the performing current activity. Then advocacy trade আছে, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলিয়ারিটি ট্রেড, এগুলো আমি নেক্সট ক্লাসে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করবো এগুলো ডিটেইলসে। অ্যাডভোকেসি ট্রেড, ফ্যামিলিয়ারিটি ট্রেড, ইন্টিমেশন ট্রেড, ঠিক আছে। এই যে 5টা থ্রেড আপনার আছে, এই 5টা থ্রেডের কারণে আপনি কি করতে পারেন না, এত সহজে আপনি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো মেনটেন করতে পারেন না। তাহলে 5টা থ্রেড কি? সেলফ ইন্টারেস্ট থ্রেড, সেলফ রিভিউ থ্রেড, অ্যাডভোকেসি থ্রেড, ফ্যামিলিয়ারিটি থ্রেড, ইন্টিমেশন থ্রেড, ঠিক আছে। এই থ্রেডগুলোর কারণে উই আর নট এবল টু ইজিলি মেনটেন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অতি সহজে আমরা মেনটেন করতে পারি না এই সব থ্রেডের কারণে। এর সার্কামস্টেন্স মাইট ক্রিয়েট মোর দেন ওয়ান থ্রেড, এমন অবস্থা আপনার তৈরি হতে পারে আপনার একের অধিক থ্রেড ক্রিয়েট হতে পারে। এন্ড দ্য থ্রেড মাইট এফেক্ট দ্য কমপ্লায়েন্স উইথ মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, অথবা এমন একটা থ্রেড আছে যেই একটা থ্রেডের কারণে আপনার একের অধিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কমপ্লায়েন্স করতে সমস্যা হচ্ছে। একের অধিক আপনার থ্রেড আসতে পারে, অথবা একটা থ্রেডই আপনার 2-3টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কি আপনার কি করে দিচ্ছে, কমপ্লায়েন্স করতে বাধা সৃষ্টি করতে পারে। এখন ইভালুয়েটিং থ্রেড, আপনি থ্রেডটা আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পর আপনার কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। When a professional accountant identifies a threat to compliance with the fundamental principles, the accountant shall evaluate whether such threat is at an acceptable level. এই থ্রেডটা আসলে অ্যাকসেপ্টেবল লেভেলে আছে কিনা। আপনি যে ইন্টিমেশন থ্রেড যখন আমরা আলোচনা তখন দেখবো, ইন্টিমেশন থ্রেড তো থাকবেই, কিন্তু সেটা কতটুকু পর্যন্ত আছে যেখানে আমি কি এই ইন্টিমেশন থ্রেডটা আমি অ্যাকসেপ্টেবল লেভেলে রেখে আমি কি আমার ফান্ডামেন্টাল প্রিন্সিপালসটা কমপ্লায়েন্স করতে পারবো কি না। দেন অ্যাকসেপ্টেবল লেভেল কি, আমরা বলছি এখানে অ্যাকসেপ্টেবল লেভেল, তাহলে অ্যাকসেপ্টেবল লেভেল কি সে এখানে ব্যাখ্যা করতেছে। অ্যাকসেপ্টেবল লেভেল ইজ এ লেভেল at which the professional accountant using the reasonable and informed third party test would likely conclude that an accountant complies with the fundamental principles. মানে অ্যাকসেপ্টেবল লেভেল মানে এই ওই পর্যন্ত লেভেল, যেই লেভেলের কারণে পর্যন্ত যদি আপনার থ্রেড আসে you can able to comply with the fundamental principles. Factors relieving in evaluating the level of threat, লেভেল অফ থ্রেট ইভালুয়েট করতেও কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, সেই ফ্যাক্টরগুলো কি কি সেখানে আপনার এখানে দেওয়া আছে। আপনি থ্রেট ইভালুয়েট করতে হলে আপনি কিভাবে ইভালুয়েট করবেন, আপনার ইভালুয়েট করতে গেলে আপনার এখানে দেখেন the existence of the consideration of qualitative as well as quantitative factors in relevant in the professional accountant's evaluation of threat as is the combined effect of multiple threat is applicable. The existence of conditions, policies and procedure described in the paragraph উপরে আমরা যা আলোচনা করছি might also be factors that are relevant in evaluating the level of threat to compliance with the fundamental principles. Example of such condition, policy and procedure include corporate governance requirement. আপনার কর্পোরেট গভর্নেন্স রিকোয়ারমেন্টটা কি সেটা একটা আপনার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এডুকেশনাল ট্রেনিং এন্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট ফর দ্য প্রফেশন, ওই প্রফেশনের যে আপনার এডুকেশনাল কি দরকার, রিকোয়ারমেন্ট কি, ট্রেনিং কি, এক্সপিরিয়েন্স কি দরকার সেটাও একটা কাজ দেয়। ইফেক্টিভ কমপ্লায়েন্স সিস্টেম which enable the professional accountant and the general public to draw attention to unethical behavior and explicitly stated duty to report breaches of ethics requirement. Professional or regulatory monitoring and disciplinary procedure. Consideration of new information or changes in the facts and circumstances. If a professional accountant, এগুলো আমি আর পড়তেছি না, দেন আপনি কি করলাম, তাহলে আমরা থ্রেট আইডেন্টিফাই করলাম, থ্রেট ইভালুয়েট করলাম, থ্রেট ইভালুয়েট করে দেখলাম এটা অ্যাকসেপ্টেবল লেভেল আছে কিনা, অ্যাকসেপ্টেবল লেভেলে আছে কিনা সেটার জন্য কি রিলেভেন্ট ফ্যাক্টর সেগুলো আলোচনা করলাম। দেন আমরা যদি বলি সেই থ্রেটগুলো আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, আপনি যে ইভালুয়েট করলেন আপনি থ্রেটগুলো পাইলেন, সেই থ্রেটগুলো আপনি অ্যাড্রেসিং কিভাবে করবেন, অ্যাড্রেসিং মানে কি আপনি সেগুলোকে কিভাবে মোকাবেলা করবেন। হ্যাঁ, if the professional accountant determines that the identified threats to compliance with the fundamental principles are not in acceptable level, যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দেখে যে এগুলো অ্যাকসেপ্টেবল লেভেলে নাই, the accountant shall address the threats by eliminating them. অ্যাকাউন্টেন্ট কি করবে, সেগুলো এমনভাবে অ্যাড্রেস করবে যেন এটাকে এলিমিনেটিং করতে পারে, or reducing অথবা সেগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারে টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। হয়তোবা আপনার সেগুলো ফুললি এলিমিনেট করতে হবে, অথবা আপনার ওই থ্রেটটাকে রিডিউস করে আপনার এমন একটা লেভেলে নিয়ে আসতে হবে যেন আপনার ইথিক্যাল প্রিন্সিপালসটা কি হয় না,
ভাইলেশন না হয়, reducing them to an acceptable level. The accountant shall do so by accountant সেটা করতে পারে কিভাবে, eliminating the circumstances, যেই অবস্থার জন্য তৈরি হবে সেই অবস্থাটা এলিমিনেট করে দিতে পারে, including interest and relationships that are creating the threat. তাহলে সেটা কি হতে পারে, সেটার ইন্টারেস্ট অথবা রিলেশনশিপের কারণে হতে পারে। আপনি যে ফ্রেন্ডের সাথে আপনার রিলেশনশিপ, তার মাধ্যমে যদি আপনার থ্রেটটা ক্রিয়েট হয় মনে হয়, তাহলে তার সাথে আপনি কি করতে পারেন, আপনার তার সাথে সম্পর্কটা হালকা করে দিতে পারেন, তার সাথে সম্পর্কটা আপাতত আপনি রাখবেন না, ঠিক আছে? তাহলে আপনি এই থ্রেটটা আপনি অ্যাড্রেস করতে পারলেন। অ্যাপ্লাইং সেফগার্ড, আপনি সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। আমরা নেক্সট মানে আমরা পরবর্তী দেখবো সেফগার্ডগুলো কি কি। অ্যাপ্লাইং সেফগার্ড, আপনি সেফগার্ডগুলো অ্যাপ্লাই করতে পারেন। Where available and capable of being applied to reduce the threats to an acceptable level, or declining or ending the specific professional activity, অথবা আপনি এই যে নির্দিষ্ট যে প্রফেশনাল অ্যাক্টিভিটি সেটা ডিক্লাইন করে দিতে পারেন অথবা শেষ করে দিতে পারেন। এইভাবে আপনি অ্যাড্রেস হতে পারেন। ইন্ডিং মানে কি, আপনি যেমন চাকরি করলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, যে আমি এটা পারবো না, যেহেতু আমার প্রফেশনাল অ্যাক্টিভিটি, আমি চাকরি ছেড়ে এই প্রফেশনে আমি থাকবো না। অথবা আপনি যে ক্লায়েন্ট দিচ্ছেন সেই ক্লায়েন্টে আপনি ইথিক্যাল প্রিন্সিপাল মেনটেন করতে পারবেন না, সেটা আপনি বাদ দিয়ে দিতে পারবেন, দিয়ে দিতে হতে পারে। এই হলো অ্যাড্রেসিং থ্রেট। থ্রেটটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, তাহলে এলিমিনেটিং এর সার্কামস্ট্যান্সেস, অ্যাপ্লাইং সেফগার্ড, ডিক্লাইনিং অর এন্ডিং স্পেসিফিক প্রফেশনাল অ্যাক্টিভিটি। দেন বলা আছে সেফগার্ড কি। সেফগার্ড কি? সেফগার্ড আর অ্যাকশনস। সেফগার্ড হচ্ছে আপনি কি কাজ করতেছেন, আপনার অ্যাকশনটা ইন্ডিভিজুয়ালি অর ইন কম্বিনেশন, আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, ইন্ডিভিজুয়াল একটা অ্যাকশনে হতে পারে, অথবা অনেকগুলো অ্যাকশনের সমন্বয় হতে পারে। দ্যাট দ্য professional accountant take that effectively reduce threats to compliance with the fundamental principles to an acceptable level. হ্যাঁ, এখন এই সেফগার্ডের জন্য অনেক কিছু হতে পারে। আপনি সেফগার্ড করতে কখন হবে, আপনি যদি প্রফেশনাল কম্পিটেন্স থাকেন তাহলে আপনি সেফগার্ড হবে, অ্যাকশন নিতে পারবেন। আপনার কাছে যদি মনে হয় আপনি 10 বছর আগে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়েছেন, হ্যাঁ, আপনি এই গত 10 বছরের ভিতরে কত কিছু পরিবর্তন হয়েছে, আপনার কাছে কোনো আপডেট নাই, বা আপনি যখন মেম্বার হয়েছেন তখন পড়াশোনা করে পাস করে ফেলছেন, তার পরবর্তীতে আপনি এগুলোকে কোনো চর্চা করেন না, আপনার ভিতরে রাখেন নাই, স্বভাবতের কারণেই আপনার সেফগার্ড নাই, আপনার প্রফেশনাল কম্পিটেন্স নাই। আপনাকে যখন একটা কথা বলবে, আপনি তো তখন জি হুজুর ছাড়া উপায় নেই, কারণ আপনার এখন আপনার স্যালারি হয়ে গেছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, আপনি তখন কি করবেন? কারণ আপনার তো কম্পিটেন্স নাই। 4 লাখ থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনি 5 লাখের চাকরি পাওয়ার মতো আপনার যোগ্যতা নাই, 4 লাখের চাকরি ছেড়ে দিয়ে আপনি 2 লাখের যোগ্যতা নাই। সুতরাং আপনি কি করবেন? আপনি যা বলেন তাই দিয়ে আপনি কি করবেন? প্রফেশনাল যে ইথিক্স, সেই ইথিক্স আপনি মেনটেন করতে পারবেন না। তাহলে সেফগার্ড বিভিন্ন রকম হতে পারে, আপনার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপনার অ্যাকশন যেইভাবে হয় সেইগুলো হতে পারে, আপনার হচ্ছে মেন কথা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সটা বড় জিনিস এখানে, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউটি। তাহলে এই হচ্ছে আমাদের, যদি আমরা বলি এগুলা আমাদের জিনিস, আমরা এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, এগুলা হচ্ছে আমাদের fundamental ethics or code of ethics which are issued by the IESBA, which is one of the most important board of IFAR. যারা এই আইফাকের এই কোডগুলো ইথিক্সের কোড অফ ইথিক্স ইস্যু করেন, সে আইএসবি এর যারা ইস্যু করছে, এবং সেটা এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড বি মেইনটেইন। দোজ আর দ্য পার্ট 1 ইজ অনলি ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। দেন এখানে বলা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। এই যে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, সেগুলোকেই বিজনেসের সাথে রিলেশনশিপ তৈরি করবে, সেখান থেকে ইন এডিশন নিয়ে বিজনেসের সাথে রিলেশন তৈরি করবে এই 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এই যে দেখেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস মাইট বি অ্যান এমপ্লয়ি, কন্ট্রাক্টর, পার্টনার, ডিরেক্টর, এক্সিকিউটিভ or non-executive, owner, manager or volunteer of an employing organization. Legal form of the relationship of the accountant with the employing organization has no bearing on the ethical responsibility placed on the accountant. In this part, the term professional accountant বলতে কি বোঝায়? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, এখানে এই যে পার্ট 2 তে যা বলবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে বোঝাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। পার্ট 2 তে যা বলবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে বোঝাচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস। পার্ট এ তে আমরা যা আলোচনা করছি সেগুলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মিন্স ইন্ডিভিজুয়াল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আর এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস।
তাহলে এগুলো আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই। এখানে যেমন আমরা আগেও সেলফ ইন্টারেস্ট রেট করছি, এখানে সেলফ ইন্টারেস্ট রেট এখানেও দিচ্ছি। দেখেন ওখানকার সেলফ ইন্টারেস্ট রেট আর এখানে সেলফ ইন্টারেস্ট রেটটা কি হবে, ভিন্ন হবে। অর্থাৎ আমরা যে পার্ট বাই পার্ট যাব, পার্ট 1 এর সেলফ ইন্টারেস্ট রেট ইজ নট সিমিলার টু সেলফ ইন্টারেস্ট রেট ফর বিজনেস। পার্সোনালের ক্ষেত্রে একরকম রেট, বিজনেসের ক্ষেত্রে একরকম রেট, আপনার যদি যে পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে একরকম রেট, এক এক ক্ষেত্রে এক এক রকম রেট। অর্থাৎ রেট এবং সেফগার্ড গুলা আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেখবো। সেলফ ইন্টারেস্ট রেট as a business হিসাবে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হোল্ডিং এ financial interest in and receiving a loan or guarantee from the employing organization. A professional accountant participating in an incentive compensation arrangement offered by the employing organization. ঠিক আছে, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি করতে পারে, ইনসেন্টিভ প্যাকেজে থাকতে পারে। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি করতে পারে, তার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হোল্ড করতে পারে। যেমন লোন নিয়ে রাখতে পারে, কোনো গ্যারান্টি নিয়ে রাখতে পারে। হ্যাঁ, তাহলে আপনি অর্গানাইজেশন থেকে আপনি লোন নিয়ে রাখছেন, আপনি যদি এখন অর্গানাইজেশনের সাথে বিক্রি করেন বা আপনি যদি যথার্থ কথাটা বলেন, তাহলে আপনার কি হবে, ওই লোনগুলো তাকে ফেরত দিয়ে দিতে হবে। আপনি কোথা থেকে দিবেন, আপনার তো অ্যাবিলিটি নাই। তাহলে এই একটা সেলফ ইন্টারেস্ট রেট। আপনি যে অর্গানাইজেশন আছেন সেখান থেকে আপনাকে বলা আছে ইনসেন্টিভ কম্পেনসেশন অ্যারেঞ্জমেন্টে আপনি আছেন। ঠিক আছে, আপনি যদি এত কোটি টাকা প্রফিট করে দিতে পারেন তাহলে আপনাকে 10% ইনসেন্টিভ দেওয়া হবে। তাহলে সেখানে আপনি ইনসেন্টিভ কম্পেনসেশন প্যাকেজের কারণে আপনি কি করতে পারেন না, আপনার ইন্টারেস্টগুলো মেনটেন করতে পারেন নাই। Professional accountant having access to corporate assets for personal use. Corporate assets সে পার্সোনাল ইউজে ব্যবহার করতেছে। Professional accountant being offered a gift or special treatment from a supplier of the employing organization. Then self-review trade. Self-review the professional accountant determining the appropriate accounting treatment for the business combination. দেখেন এখানে self-review trade মাত্র একটা, আর ওখানে self-review trade আমরা অনেকগুলো আলোচনা করছি। Advocacy trade. এখানে দেখেন এতটুকু শুধু অ্যাডভোকেসি, ফ্যামিলিয়ারিটি ট্রেড, এই ফ্যামিলিয়ারিটি ইন্টিমেশন ট্রেড, স্পেসিফিক ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস এর ক্ষেত্রে এটা আলোচনা করা হয়েছে। দেন ইভালুয়েটিং ট্রেড কিভাবে করবো, হ্যাঁ, দেন অ্যাড্রেসিং ট্রেড কি হবে। এই হলো আপনার পার্ট এ এবং পার্ট বি এর ক্ষেত্রে পার্থক্য। পার্ট এ তে ঠিক ট্রেড যা আছে, পার্ট বি তো ঠিক সেম ট্রেড আছে, কিন্তু the nature of the trade will be different. Conflict of interest. A conflict of interest কি? আমরা পরীক্ষা আসতে পারে, what do you mean by conflict of interest? A conflict of interest case says to compliance with the principle of objectivity. Principle of objectivity আপনি কমপ্লায়েন্স করতে থ্রেড যেটা আসে সেটাকে বলা হচ্ছে conflict of interest. And might create threats to compliance with other fundamental principles. শুধু যে objectivity হয় থ্রেট হবে তা না, অন্যান্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কমপ্লায়েন্সের ক্ষেত্রে conflict of interest ক্রিয়েট করতে পারে। Such threats might be created when a professional accountant undertakes a professional activity related to a particular matter for two or more parties whose interests with respect to the matter are in conflict, or the threat of a professional accountant with respect to a particular matter and the interest of a party for whom the accountant undertakes a professional activity related to that matters are in conflict. আপনারা একটু মানে ইয়ে করেন, মনোযোগ সহকারে একটু শুনেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে পার্টিসিপেশনে যেতে পারছি না, কারণ হলো আমি একবারে শেষ করে আপনাদের সাথে চলে যাব, নয়তো আমরা এখানে আবার ব্যাক করতে পারবো না। Requirement and application material. General requirement কি? A professional accountant shall not allow a conflict of interest to compromise professional or business judgment. Example of circumstances that might create a conflict of interest including, এই যে দেখেন আপনারা এই এক্সাম্পলগুলো দেখবেন, যদি এক্সাম্পলগুলো দেখেন তাহলে আপনি কেস স্টাডি সলভ করতে পারবেন। এক্সাম্পলগুলো পড়তে হবে। এক্সাম্পলস অফ সার্কামস্টেন্সেস, কোন মানে ঘটনা ঘটতে পারে আপনার কনফ্লিক্ট ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আমি আর ডিটেলস করলাম না, আপনারা পড়ে নেবেন। সার্ভিং ইন ম্যানেজমেন্ট অর গভর্নেন্স পজিশন ফর টু এমপ্লয়ি, এই অবস্থায় যদি থাকেন, দুইটা গভর্নেন্স পজিশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কনফ্লিক্ট ইন্টারেস্ট হয়। আন্ডারটেকিং প্রফেশনাল অ্যাক্টিভিটি ফর ইচ অফ টু পার্টিস অর ইন এ পার্টনারশিপ, রিকোয়ারিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর সার্টেন মেম্বার্স অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলো আপনি পড়বেন, কেস স্টাডি কিন্তু এগুলো আলোচনা করবো আমি নেক্সট ক্লাসে। আপনাদের মানে এইগুলো থেকে আমি ধরবো যে কোন কোন ক্ষেত্রে আপনার এক্সাম্পল গুলা কি, কোন ঘটনার কারণে আপনার থ্রেট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়।
এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, আমরা এত কিছুতেই ইন ডিটেলসে চলে যাব না, গেলে হয়তো আমরা আসলে নিজের ফুল ক্লিয়ার পরে হারাই ফেলবেন। The professional accountant is encouraged to document, এই যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে বলা আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ, ডকুমেন্টেশন কি হবে, the facts, the accounting principles or other relevant professional standards involved, the communications and parties with whom matters are discussed, the course of action, consider how the accountant attempts to address the matter. The self-interested to compliance with the principles of professional competence and due care might be created if a professional accountant has insufficient time for performing or completing the relevant duty. আপনার এটাও একটা কারণ, আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের পর্যাপ্ত সময় নাই ফর পারফর্মিং অর কমপ্লিটিং দ্য রিলিভেন্ট ডিউটি। যেমন মনে করেন আমি আপনাকে ক্লাস নিচ্ছি, আমার যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে কিন্তু আপনি ক্লাস নিতে পারবো না, ঠিক আছে। অনেক ভালো ভালো টিচার আছেন যারা কি করেন, আপনার মানে খুব ভালো মানের পড়াশোনা করান, কিন্তু উনি সময় দিতে পারেন না, মাসে 2টা একটা ক্লাস নেবেন, অথবা একসাথে 3টা 4টা ক্লাস নিয়ে শেষ করে দিতে হবে, কারণ তার অ্যাভেলেবিলিটি সময় নাই, সে এতই বেশি এঙ্গেজ এবং সে এত বড় মানে ওয়ার্ল্ড রিনাউন, সে তার সময় দিতে পারে না, ঠিক আছে। এটাকে প্রফেশনাল ক্ষেত্রে, যেমন ডাক্তারদের ক্ষেত্রে আপনি যখন সবচেয়ে বড় মাপের একজন ডাক্তার স্যার দেখা করবেন, দিন মোহাম্মদ স্যারের যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, 3 মাস আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, নেওয়ার পরে কি হলো, আপনি আপনার ওনার যে সাবঅর্ডিনেট আপনাকে দেখে দিল, উনি শুধুমাত্র দেখবে সাবঅর্ডিনেট দেখছে কিনা, আপনার সাথে হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আপনার সাথে একটা কথা বলে নাই, উনি প্রেসক্রিপশন দিয়ে দিল, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি স্যাটিসফাইড হলেন না। তাহলে এই একটা জিনিস, উনি কিন্তু অনেক কিছু জানেন, কিন্তু উনি যা জানেন তা দেওয়ার মতো সময় তার নাই, তাই তিনি অনেক বেশি জায়গায় উনি এঙ্গেজ, তাহলে এটা একটা প্রফেশনাল স্টেট ক্রিয়েট হয়। ইনকমপ্লিট, restricted or otherwise inadequate information for performing the duty, insufficient experience, আবার এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা, আমি সারাদিন আপনার সাথে বসে থাকতে পারবো, আপনাকে সারাদিন পড়াইতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাকে কিভাবে পড়াবো, কিভাবে আপনাকে বোঝাবো, বা আপনি কি পড়াবো সেটাই আমি জানি না, আমি কিভাবে আপনাকে কিভাবে পড়াবো। তাহলে ইনসাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স অর ট্রেনিং অর এডুকেশন থাকলেও আপনি হবে না। ইনএডিকুয়েট রিসোর্স ফর দ্য পারফরমেন্স অফ দ্য ডিউটি, আপনার ডিউটি পালন করার জন্য আপনার যে রিসোর্স দরকার সেটাও যদি অপর্যাপ্ত হয় তাহলে হবে না। যেমন আপনাকে যদি আমি রিসোর্স, আপনাকে আমি পড়াশোনা, আপনাকে আমি পড়াবো, আমি যদি এই শীটটা নিয়ে না আসি, বা আমি এই যে আপনাকে মার্কিং করে দিচ্ছি, মার্কিং করে আমি দেখাচ্ছি, এটা আপনাকে নলেজের মানে আপনার মানে খুব সহজে দৃষ্টিগোচর হওয়ার জন্য আমি এটা করছি, এটা যদি না করতাম তাহলে হয়তো বা আমার রিসোর্সটা এডুকেট হতো না। এইরকম ভাবে আপনার কি হতো, প্রফেশনাল অ্যাকাউন্টের রিসোর্স এডুকেট শুড বি এডুকেট। Factors that are relevant in evaluating the level of such trade include to extent that which professional accountant is working with others, relative seniority of the accountant in the business, the level of supervision and review applied to the work. এগুলো আপনারা দেখবেন, আমি যেগুলো দিচ্ছি সব আসলে আমার যেগুলো মার্কিং করছি সেগুলো আলোচনা করা সম্ভব না। Examples of circumstances that might create a self-interest state include situation in which the professional accountant or an immediate or close family member, a close family member থেকে আপনার self-interest state কি আসে, ঠিক আছে, এগুলো দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে কেস স্টাডি কিন্তু এভাবে আলাদা পড়াচ্ছি না, আপনাদের এই সার্কামস্টেন্সেস গুলো আপনারা ভালো করে দেখবেন, এই সার্কামস্টেন্সেস গুলাই আমি আলোচনা করব। আমি যখন ওই কেস স্টাডি মানে আপনি একটু আলোচনা করব, তখন আমি এই উদাহরণগুলো এখান থেকে নিয়ে আসবো, যে এই যে আপনি ইথিক্যাল স্ট্যান্ডার্ডে কি দেখছেন। ইনডিউমেন্টস ইনক্লুডিং গিফট এন্ড হসপিটালিটি, আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে যদি কোনো গিফট অথবা হসপিটালিটি, আপনাকে কোনো আপ্যায়ন অথবা আপনার সেবা যত্ন করে, তাহলে আপনি কি হতে পারে, আপনার এই সেলফ ইন্টারেস্ট প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড নট কমপ্লাই দেয়ার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। An inducement can take in many different forms. For example, এই যে এটাও আপনি আপনার জানতে হবে, আপনি যদি এই জিনিসগুলো এটা না জানেন তাহলে আপনি কেস স্টাডি সলভ করতে পারবেন না, কারণ আপনাকে কেস স্টাডি এমনভাবে দেওয়া আছে, সেখানে বলা আছে যে আপনার এই যে ফার্ম, সে ফার্ম আপনাকে এন্টারটেনমেন্ট করছেন, আপনাদেরকে একটা হসপিটালিটি করলো, সেখানে আপনার কক্সবাজার নিয়ে গেল, হাসপাতাল 5 স্টার হোটেলে রাখলো, রাইখা থেকে আপনাকে নিয়ে আসলো, আপনাকে মনোরঞ্জন করে দিল, এটা তার ইন নেচার ইন অর্গানাইজেশনে, হ্যাঁ, কিন্তু এই বছর আপনাকে আরো বেশি করে করলো, সেক্ষেত্রে আপনার ইথিক্যাল কনফ্লিক্ট ক্রিয়েট হয় কিনা, আপনাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বেস হবে কিনা, এই জিনিসগুলা। এই জন্য আমরা কোন কোন ক্ষেত্রে কি কি মাধ্যমে আপনাকে কি করা যায়, ইনভেস্টমেন্ট করা যায়, গিফট
হসপিটালিটি, এন্টারটেইনমেন্ট, পলিটিক্যাল ও চ্যারিটেবল ডোনেশন। দেখবেন যে আমাদের দেশে প্রায় সময় দেখবেন চ্যারিটেবল পলিটিক্যাল ডোনেশনে যা আপনি দেখবেন আপনার নিজের যে বাড়ি সেই বাড়িতে আপনি দান করেন না, কিন্তু আপনি ওই যে বড় বড় অর্গানাইজেশন যেখানে দিলে আপনার সারা দেশের নাম হবে, আপনাকে পলিটিক্যালি আপনি পাওয়ার পাবেন, সেই পাওয়ারে কি আপনি ডোনেশন করতেছেন। ঠিক আছে, পলিটিক্যাল অর চ্যারিটেবল ডোনেশন করতেছেন। Appeals to friendship, appeals to friendship and loyalty, employment or other commercial opportunities, preferable treatment, rights and privilege. Those are the inducement. আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার অবজেক্টিভ হচ্ছে আজকে ক্লাসের আপনাকে শুধুমাত্র আইফাকের কোড অফ ইথিক্সের পুরোটা আপনাকে দেখিয়ে দেওয়া, আপনি যেন বাসায় আজকে পড়েন, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আমি কিন্তু আপনাদেরকে পড়াইতে পারবো না ফুল এইটা 256 পৃষ্ঠার জিনিস থেকে দৃষ্টি নিয়ে আমি যতটুকু পারি অতটুকু আমি আলোচনা করছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। দেখেন অভাব নাই আপনার এগুলা, আমি মোটামুটি এগুলা নিচে হয়তো আর খুব বেশি যাবো না। এই যে দেখেন রিকমেন্ড অ্যাপ্লিকেশন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল নট, কি করতে পারবে না প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এগুলো এখানে বলা আছে। অ্যালাউ প্রেশার ফ্রম আদার্স টু রেজাল্ট ইন এ ব্রিচ অফ কমপ্লায়েন্স উইথ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, প্লেস প্রেশার অন আদার্স। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অন্যের কাছ থেকে প্রেশার গ্রহণ করবে সেটা অ্যালাউ করতে পারবে না, আবার অন্যকে প্রেশারও দিতে পারবে না। কোথায় কোথায় হবে না, প্রেশার মাইট বি এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট and might come from within the employing organization, for example colleague or superior কাছ থেকে আপনি প্রেশার নিলেন, ওই প্রেশারের জন্য আপনি কাজ করে দিলেন, তা হবে না। সুপিরিয়রের কাছ থেকে আপনি পুরো প্রেশার নিতে পারবেন না, আপনি আপনার যেই ইথিক্যাল স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কাজ করতে হবে। এক্সটার্নাল ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের কাছ থেকে নিতে পারবেন না, যেমন ভেন্ডর, কাস্টমার, লেন্ডার। ইন্টারনাল এক্সটার্নাল টার্গেট এন্ড এক্সপেকটেশন, আপনি একটা এক্সপেকটেশন করতেছেন, টার্গেট ফিল আপ করবেন, সেগুলো আসলে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি নিতে পারেন না, তাহলে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার চাকরি থাকবে না, তাই না? কি করবেন, কিছু করার নাই। কিন্তু প্রফেশনাল স্ট্যান্ডার্ড মানতে হলে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড মানতে হলে আপনার চাকরি থাকবে না বলতে একটা চাকরি যাবে, আরেক চাকরি আসবে, কিন্তু আপনি ইথিক্যাল স্ট্যান্ডার্ড যদি ব্রিজ করে ফেলেন সেটা কিন্তু আর ফেরত পাবেন না। তারপর দেখেন পার্ট 3 তে দেওয়া আছে যে পাবলিক বোর্ডের ক্ষেত্রে কি হবে। ফলোইং আর এক্সাম্পল ফ্যাক্ট এন্ড সার্কাস, এখানে দেখেন সেলফ ইন্টারেস্ট চেক কি হতে পারে, সেলফ রিভিউ চেক কি হতে পারে, অ্যাডভোকেসি চেক কি হতে পারে, ইন্টিমেশন চেক কি হতে পারে। এই যে 5টা চেক, এই 5টা চেকই নেচারটা ভিন্ন হবে পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং এগুলো সেফগার্ড কি পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে, সেফগার্ড গুলো এখানে বলা আছে। এই মোটামুটি আমার শীতের গুলো আপনারা এগুলা মানে দেখে নেবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট ধরে এইদিকে হয়তো আমরা যাবো। ফ্যাক্টর দ্যাট আর দ্য রিলিভেন্ট ইন ইভালুয়েটিং লেভেল অফ সাকসেস, কোন ফ্যাক্টরগুলো কাজ করে। আপনি এটা হচ্ছে পাবলিক প্র্যাকটিসের ক্ষেত্রে। পাবলিক প্র্যাকটিস মিন্স হচ্ছে আপনার অডিটিং এর, আমরা ধরতে পারি ইন জেনারেল হইতে আমরা বলতে পারি অডিটিং এর ক্ষেত্রে। এই যে অডিটিং ক্ষেত্রে কন্টিনজেন্ট ফি, আপনার ফি কত হবে, সার্টেন ফি কন্টিনজেন্ট ফি ইজ ইউজ ফর সার্টেন টাইপস অফ নন স্টুডেন্ট সার্ভিসেস, আর কি আছে ফ্যাক্টর দ্যাট রিলেভেন্ট ইন ইভালুয়েটিং লেভেল অফ সাকসেস, ন্যাচারাল এনগেজমেন্ট। আসলে এইগুলো তো আপনারা দেখবেন, মেইন আপনার হচ্ছে ফার্স্ট পার্ট 1 এন্ড পার্ট 2টা আপনারা ভালো করে দেখবেন। এই আমি মোটামুটি শেষ করবো, আর পরে নিচে যায় লাভ নেই। আপনাদের কাছ থেকে কিছু শুনি। আজকের ক্লাস কি খুব বোরিং হয়েছে? ভালো লাগছে স্যার। খুবই ভালো লাগছে স্যার। কিভাবে পার্টিসিপেশন না থাকলে ভালো লাগে কথা না, আপনারা তো একই ক্লাস হচ্ছে আজকে। না স্যার, আপনি পড়ছেন আর আমরা বসে শুনছি, সেটা ভালো লাগছে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার ছোট করে কোশ্চেন করেন, কিন্তু আপনারা সবাই কি করবেন, কোশ্চেন করার সময় শুধুমাত্র আনমিউট করবেন, কোশ্চেন করেই মিউট করে ফেলবেন। জি স্যার। তার জিনিসটা হচ্ছে স্যার, এই আপনারা স্যার আপনি যে এটা দিলেন আর কি, এই যে কোড অফ ইথিক্স, এখানে যে সেকশন গুলো দেয়া আছে, যেমন এখন যে স্লাইডটাতে দেখতে পাচ্ছি আমি 360.5A1, এই সেকশনটা কি আমাকে লিখতে হবে? এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। কত ক্লাস করছেন আপনি?
জি স্যার, আমি প্রতিটা ক্লাসে করছি। প্রতিটা ক্লাসে আমি বলছি, প্রতিটা ক্লাসে আমি বলে রাখছি, আগেই বলছি যে আপনি যদি পারেন হুবহু লিখতে পারেন লিখবেন, না লিখতে পারলে লিখেন না। আচ্ছা, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে স্যার, এই যে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা মুখস্থ করে রাখা সহজ, সেগুলো অবশ্যই চেষ্টা করবেন করার জন্য। যেমন হচ্ছে 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ইন্টিগ্রিটি সেকশন নাম্বার কত, ঠিক আছে 100, মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেকশন নাম্বার কত 110, তারপর হলে 111। এই জিনিসগুলো আপনি মূল জিনিসটা আপনি চেষ্টা করবেন রাখার জন্য। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এই যে এই সেকশনের আন্ডারে যে লেখাগুলো আছে এগুলা কি হুবহু আমাকে লিখতে হবে, না আমার মানে এখানে যা আমি বুঝতেছি সেটা কনসেপচুয়াল লেখাটা লিখলেও হবে? কিওয়ার্ড গুলা ঠিক রাখতে হবে, কিওয়ার্ড গুলা ঠিক রাখতে হবে, ঠিক আছে, কিওয়ার্ড গুলা ঠিক রাখতে হবে এবং এখানকার চেষ্টা করতে হবে, এখানে এগুলা যা আছে সেগুলো লেখার চেষ্টাই করতে হবে, মানে হুবহু লেখার চেষ্টা করতে হবে। যেহেতু এগুলো হচ্ছে কোড অফ এথিক্স মানে কি, অর ল মানে কি, আপনার যা আছে তাই সঠিক। আপনি অন্য ভাষায় লিখতে যাবেন, আপনি কিওয়ার্ড খুঁজে পাবেন না, পরীক্ষা হলে লিখে শেষ করতে পারবেন না। নেক্সট, থ্যাংক ইউ স্যার। আমার এখানে যদি হ্যাঁ বলেন, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। ধরুন আমি একটা কান্ট্রিতে জব করি, যে কান্ট্রির ল এই আইফেক এর লর সাথে কনফ্লিক্ট করে। যেমন কিছু ক্ষেত্রে কান্ট্রি বলতেছে ইয়েস, আইফেক বলতেছে নো। আরেকটা ক্ষেত্রে আইফেক বলে নো আর কান্ট্রি বলে ইয়েস। তাহলে আমি কাকে প্রাধান্য দিব দুই ক্ষেত্রে? ল্যান্ড ল উইল বি ফেভার। আচ্ছা স্যার, ওকে নেক্সট। আরেকটা প্রশ্ন ছিল। ওকে, প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা সবাই মানে অ্যাকাউন্টেন্টসরা এতই এথিক্যালি স্ট্রং থাকতো, তাহলে এই যে আমাদের বিভিন্ন কর্পোরেট অফিস গুলো বা কর্পোরেট কোম্পানি গুলো ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটা কি আদৌ সম্ভব হতো? হইতো না। নাই বিধায় তো এই কোর্স শুরু হয়েছে। বেশিরভাগ অ্যাকাউন্টেন্টই তো দুর্নীতিবাজ। আপনার যখন আইফাক মনে করছে যে আসলে অ্যাকাউন্টেন্টরা তার কোড অফ এথিক্স মেনটেন করছে না, তখন থেকে কিন্তু আইফাক এটার উপর জোর দেওয়া বেশি শুরু করছে। আমরা যখন আইসিএমএ কোয়ালিফাই করি, আমরা কিন্তু এই কোড অফ এথিক্স পড়ি নাই, ঠিক আছে। এখন কিন্তু আমরা মেম্বার হিসেবে হওয়ার পরে পড়ছি, আর আপনারা শুরুতেই পড়তে হচ্ছে। কিন্তু স্যার যে যতগুলো সিএ ফার্ম দেখি, সবগুলো সিএ ফার্মই তো এগুলোকে আসলে কাইন্ড অফ পেট্রোনাইজ করে। এটা যদি আমার মুখ থেকে শুনতে চান, এটা খুব খারাপ কথা শুনবেন, ঠিক আছে। বলেন স্যার। আমি তাদের টোটাল জিনিসটাই আমি আসলে পছন্দ করি না, এই জন্যই সিএ প্রফেশন আমার পছন্দ না। মেন সিএর মেন লুপহোলটা হচ্ছে সেটা, তাদের ফুললি কাজটাই হচ্ছে যে আপনি আনএথিক্যাল। ইয়েস স্যার, 95%। আমি একটা অডিট ফার্মে ছিলাম স্যার, আমি নিজের চোখে দেখে আসছি এগুলো। হ্যাঁ স্যার, তাদের মেইন লক্ষ্য আছে কেমনে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। ট্যাক্স ফাঁকি দেওয়া কাজ যেভাবে হোক, সে কিভাবে কনসালটেন্সি করে কোটিপতি হতে পারবে, এটা হলো তার মূল উদ্দেশ্য। স্যার এরা দুইটা রিপোর্ট বানায়, স্টেটমেন্ট দুইটা রিপোর্ট বানায়, একটা সাবমিট করে এনবিআর অফিসে, আর একটা এরা নিজেরা রাখে। একটাতে আমার একটা কোশ্চেন ছিল স্যার। যাই হোক, মেইন কথা হলো যে আপনি ভালো থাকবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি ভালো থাকলে আপনি মানসিকভাবে ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যদি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করেন, আপনার জন্য ভালো হবে, সেটা হলো কথা। এখন কে কি করলো আসলে ওইগুলো চিন্তা করার দরকার নেই। স্যার প্রশ্নের ধরনটা যেমন স্যার আপনি যে প্রিন্সিপাল গুলো পড়াইলেন এবং সেফগার্ড প্লাস এখানে থ্রেড যেগুলো ছিল, এগুলোর প্রশ্নগুলো কি এভাবে হবে যে থ্রেড গুলো কি কি? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করব। স্যার আমি একটা কথা বলতে স্যার, আপনি যে কোশ্চেনে যে আনসারের যে টাইপটা, সেটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে যে এতটুকু লিখলে আমি এত নাম্বার পাবো, মিনিমাম আমাকে এতটুকু লিখতে হবে, না স্পেসিফিক আনসার দিলেই হবে? এগুলো এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি কিন্তু বলছি আগে। আপনি মনে নতুন ক্লাসে ঢুকছেন নাকি? না আগে করছেন? জি স্যার, নতুন। এই সমস্যা, আমি তো প্রতিদিন আসলে কথা বলা যাবে না। It depends upon fully you. Your writing capability will determine how much you will write in the exam. After writing capability speed এর উপর ডিপেন্ড করবে। But you should maintain the level how you can obtain the you can write in exam full marks. Full marks you should be answered. This is the first criteria. ওকে স্যার, আমি বুঝছি স্যার। আমি প্রিভিয়াস অনেক ক্লাস মিস করছি, আমি এই শীটগুলো কিভাবে পেতে পারি স্যার? এগুলো আপনাদের গ্রুপ আছে, আপনারা এই গ্রুপের সাথে আলোচনা করবেন। আপনি গ্রুপের সাথে কানেক্ট করেন, হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ওকে, ফেসবুক। ভাই আমি এই যে চ্যাটে দিছি, জুমের এই যে ইনবক্স করছি, আমি সবগুলা ফাইল ডাউনলোড করেন।
ওকে ওকে হোয়াটসঅ্যাপও আছে, ফেসবুক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। স্যার আইনের যদি ব্যত্যয় ঘটে তাহলে এটার যে শাস্তি সেটা কি আইফ্যাক্ট বলে, বা শাস্তিটা কিভাবে হবে, কে নির্ধারণ করে দিবে? এটা আপনার প্রফেশনাল বডি আইফা করবে। এরকম কোনো রেকর্ড আছে স্যার? প্রফেশনাল বডি এটা কি কান্ট্রি ওয়াইজ কি ডিফারেন্ট হয়? হ্যাঁ, প্রফেশনাল বডি। আপনি সিআর সিস্টেম একটা, আইসিএম সিস্টেম আরেকটা। আইসিএম এর কি শাস্তি, সে শাস্তি আইসিএম এর পুরো ভিত্তিতে আছে। এখন পর্যন্ত কোনো রেকর্ড আছে যে শাস্তি? আছে রেকর্ড আছে, আইসিএম এর নাই, সিআর আছে, সিআর অনেক আছে। দুইটা সিএফএম কে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিছুদিন আগে পুঁজিবাজার লিস্টে কোনো কোম্পানি অডিট করতে পারবে না এই নিষেধাজ্ঞা জারি করেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে, প্লাস আইসিএবিও করছে। তারা নিজেরাও তাদের অনেক ফান্ডকে অনেক সতর্ক দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। এটা এফসি এরা দুর্নীতি করছে যে এইজন্য। সেটা আছে, সেটা তো অবশ্যই আছে, থাকবে না কেন? তারপরে এই যে এফসিএ কাঞ্চিলালকে ফাইন করছে, ওর রেজিস্ট্রেশন বাতিল করছে আইসিএবি। রাইট, নেক্সট। আইসিএমই কোড অফ কন্ডাক্টে দেখলাম যে কোনো প্রফেশনাল কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যদি মানে ফার্ম করতে চায়, মানে প্রাইভেট প্র্যাকটিস করতে চায়, তাহলে সে অন্য কোনো ডেজিগনেশন ইউজ করতে পারবে না। এখানে যদি স্যার উনি সিএও হয়ে থাকেন তাহলে কি তিনি সিএ লিখতে পারবেন না, শুধু এমএ লিখতে পারবেন না। According to code of the professional code, he should, as a practitioner of ICMA, he should maintain only ICMA. এটা হচ্ছে নিয়ম, কিন্তু আসলে নিয়ম মানে না। এই ক্ষেত্রে নিয়ম ব্যর্থ ঘটাচ্ছে। কিন্তু আমরা সবাই তো অনেকগুলো করে ডিগ্রি মানে নামের পরে আমরা গত কিছুদিন আগে আমরা কথা বলছি যে আপনি যদি সিএ ফার্ম দেন তাহলে আপনি এফসিএ করেন, এফসিএ লিখবেন, এফসিএ দিয়ে আপনি সিএ ফার্ম দিবেন। আপনি যখন আইসিএমএ বিল আপনি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ফার্ম দিলেন, অথচ আপনি সেখানে লিখে দিলেন এফসিএমএ, তখন আমি যখন শুধুমাত্র আইসিএমএ বি, আমি যখন এফসিএমএ, আমি কিন্তু কাজ পাচ্ছি না, কাজ কিন্তু উনি পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা এই যে ধারা আছে সেই ধারাটা আপনারা বাস্তবায়ন করেন। আমরা এইগুলো বলছি, ঠিক আছে? এটা নিয়ম অনুযায়ী করতে পারে না। নেক্সট, আমরা নেক্সট ক্লাসে কি স্যার এই আমাদের পড়া ধরা হবে যে মানে থ্রেডগুলো যেভাবে আপনি বললেন এগুলো কি আপনি পড়া? আমরা তো প্রতি ক্লাসে আমাদের যে সিস্টেম, আমরা 5-10 মিনিট আমরা ক্লাসের উপর আলোচনা করি, 10 মিনিট 20 মিনিট, তার পরবর্তীতে আমরা ফার্দারে যাই। নেক্সট ক্লাসে আমি যেটা করব, আমার মোটামুটি অলমোস্ট ইথিক্স এন্ড বিজনেস চ্যাপ্টার প্রায় শেষ। আমরা এই চ্যাপ্টারের উপর একটু রিভিউ করব, তারপর আমরা ইয়ার কোশ্চেনগুলো দেখবো, প্রিভিয়াস 5 ইয়ার কোশ্চেন, সেই কোশ্চেন কি আসছে, সেগুলো আনসার কি রকম হতে পারে, আমি সহ আপনারা সহ সবাই ডিসকাস করবো যে কি রকম হতে পারে, এটার আনসারটা কি রকম হতে পারে। ঠিক আছে স্যার? এই সাবজেক্টের বাইরে একটা কোশ্চেন, যে আমরা তো ওই যে ওরিয়েন্টেশনের দিন দেখলাম যে আমাদের প্রোগ্রামে এসেছিলেন যে সাফার ভাইস প্রেসিডেন্ট স্যার, তো একটা প্রশ্ন জেগেছে মনে যে একজন সিএমএ কখন ওই সাফার মেম্বার হয়? উনি কোশ্চেন তো আনসার দেয় নাই না, ওই দিন এই প্রশ্ন আসেনি, এখন রিসেন্টলি আসছে আর কি স্যার। মেম্বার হয় বলতে সাফা, এই যে আইফার যে মেম্বার যেভাবে সাফার মেম্বারও সেরকমই, যেহেতু আইসিএমএবি সাফার মেম্বার, আইসিএমএবি ইনস্টিটিউটের যত মেম্বার আছে, হ্যাঁ, এজ এ ইনস্টিটিউটের মেম্বার হিসাবে অল আর প্রফেশনাল ওই মেম্বার অফ দ্য সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টের মেম্বার। বাট আপনার হচ্ছে ওনারা হচ্ছে ওই বোর্ডের মেম্বার। সাফার বোর্ডের মেম্বার হতে হলে ওই বোর্ডের ওখানে আপনার ওই রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনার ইনস্টিটিউট থেকে নাম যা, ওই নাম থেকে তারা মেম্বার হয়, এবং ওইখান থেকে বিভিন্ন বোর্ডের মাধ্যমে অথবা এর মাধ্যমে সিলেকশনের মাধ্যমে তার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর অফিস বিয়ারার আমাদের আইসিএমএবি যেভাবে হয় সেভাবে তারা হবে। আচ্ছা আচ্ছা, আলাদা কোনো মেম্বার না, যেহেতু সাফার মেম্বার আইসিএমএবি, সুতরাং অল আইসিএমএবি মেম্বার উইল বি মেম্বার অফ দ্য সাফার as well as আইফার। মানে স্যার আমরা সিএমএ কমপ্লিট করার পর আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সাউথ এশিয়ানের যে কোনো দেশেরই আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি আপনার পরিচিতি দিতে পারবেন। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট মেম্বারশিপ পাওয়ার উপায় কি? আমি বলছিলাম স্যার, আমার প্রশ্ন ছিল যে আজকে যে পার্ট আমাদের শেষ হলো, আমরা যে পার্ট করলাম কোড অফ ইথিক্স এর, এখান থেকে কি স্যার আমাদের যে ইগুলো আছে আমাদের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার গুলো আছে, চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো? আমরা ফুল চ্যাপ্টার শেষ করব ইনশাআল্লাহ।
আপনি কি নতুন ফুল কোর্স শেষ করবো ইনশাআল্লাহ? স্যার আমরা যে এই আজকে যে কোড অফ ইথিক্স পড়তেছি, এই ইথিক্স এর মাধ্যমে আমরা কয়টা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার ইথিক্স এন্ড বিজনেস এন্ড ইথিক্যাল কনফ্লিক্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি যে এটা পড়াইছেন এটা ডক ফাইলটা কি পাওয়া যাবে? আমাদের কাছে যেটা আছে ওটা আপনার গ্রুপে শেয়ার করেন, গ্রুপে আছে মনে হয়, এটা গত ক্লাসে গত লেকচার আমি এটা শেয়ার করছিলাম। গ্রুপে আপনারা নক করেন, দিয়ে দিবে। অনেকে গত ক্লাসে যারা করছেন তারাও ক্লাস করতেছেন এখন, ঠিক আছে? অনেকের কাছে আছে। আর না থাকলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। নেক্সট কোন কোশ্চেন থাকলে বলেন। স্যার আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। সময় শেষ স্যার? 5 মিনিট সময় দেওয়া যায় না? আচ্ছা আমি শেষ করে দিব, সমস্যা নেই, এখনই শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাহমুদ, আমি আজকে ফার্স্ট জয়েন করছি। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আপনি ভালো পারবেন। স্যার কি ল এর উপর এথিক্স এর উপর কোনো এক্সেপশন কি ছিল কখনো? ল না, এক্সেপশন ছিল না। এথিক্স এর জি এটাই আমি জানতে চাচ্ছি। এটার উপর কোনো এক্সেপশন নাই, এটা একমাত্র সাবজেক্ট, সবাই এই সাবজেক্টটা থ্রু করে পরীক্ষা দিয়ে পাস করে দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি হাবিব বলছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার। গতকালকে স্যার ভর্তি হয়েছে, আজকে আমার ফার্স্ট ক্লাস, কিন্তু ভর্তি হওয়ার আগেই স্যার কেমনে 5টা ক্লাস পার হয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি স্যার। আপনি ভর্তি লেটে হয়েছেন এবং আপনি করসপন্ডেন্সে ভর্তি হয়েছেন, কোচিং ক্লাসের সিস্টেমে না। কোচিং ক্লাসে ভর্তি শেষ হয়েছে গত 30 তারিখে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 15 তারিখ শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে হিরণ বলছি। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আইফা কোড অফ ইথিক্স দেখলাম প্রায় 360 পৃষ্ঠার মতো। যে এটা কমপ্লিট করতে পারবে তার জন্য তো আসলে ভালো, কিন্তু এত বড় একটা লেকচার শিট মানে হ্যান্ড নোট শেষ করতে মিনিমাম 2 মাস থেকে 1 মাস তো লাগবেই। এই ক্ষেত্রে আমরা কিভাবে এগিয়ে গেলে ভালো হয় আর কি, যদি পরামর্শ দিতেন। সে পরামর্শ তো আমি দিছি। আমি আমার লেকচার শিটটা দেখবেন এবং আমি যেগুলা আজকে মানে এই ক্লাসে হাইলাইটেড বেশি করছি সেই পয়েন্টগুলো বেশি করে দেখবেন। এরপরে পারলে আপনি আগাবেন, নাইলে যাবেন না, সমস্যা নেই। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ ওকে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি ইনস্টিটিউট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন তাড়াতাড়ি। স্টুডেন্টদের কাছে, আচ্ছা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ, এটা কি একটাই গ্রুপ নাকি প্রতি সাবজেক্টের আলাদা গ্রুপ? দিয়ান ভাই, আসসালামু আলাইকুম স্যার। দিয়ান ভাই, আলাদা আলাদা গ্রুপ আপু। স্যার আমি আজকে জয়েন করেছি। আলাদা গ্রুপ। জি আলাদা গ্রুপ, আচ্ছা ঠিক আছে। এটা কি সাবজেক্ট ওয়াইজ নাকি এটা? বলেন। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বলেন, শেষ করে দিব। নাই স্যার, কোশ্চেন নাই স্যার। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের কাছ থেকে ফিডব্যাক দিতে পারি না, এটা নেক্সট ক্লাসে আমরা। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল, মাহমুদ বলছিলাম। বলেন স্যার, আমাদের এটা ইথিক্স, কর্পোরেট গভর্নেন্স আর হচ্ছে বিজনেস ল, 3টা পার্ট মিলে একটা সাবজেক্ট। সো এই 100 মার্কস এর মধ্যে কোনো কি মার্ক ডিস্ট্রিবিউশন আছে? যে ডিস্ট্রিবিউশন আছে, এগুলো ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করছি। স্যার আমরা মিস করেছি স্যার, একটু যদি কাইন্ডলি এটা রিপিট আপনি একটু করতেন। কাইন্ডলি এক কাজ করবেন, ফার্স্ট ক্লাসের যে মেইলটা আছে ওই মেইলটা আপনারা ইয়ের কাছ থেকে নিয়ে নেবেন, যে আপনাদের গ্রুপের কারো কাছ থেকে ওইটা নিয়ে ওখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। আর আমাদের এডমিশনের সময় যে সিলেবাস দেওয়া আছে সেটার মধ্যেও বলা আছে। সিলেবাসে দেওয়া আছে, রাইট, সিলেবাসগুলি দেওয়া আছে, ওইটাতে সবকিছু দেওয়া আছে স্যার। হ্যাঁ ওইটা দেওয়া আছে। এখন অ্যাডমিশন স্যার, আমার এলএলবি এর সাথে কি এখানের কোনো টপিক স্যার মিল থাকতে পারে? ম্যাক্সিমাম অনেক কিছু মিল থাকার কথা। আপনি কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ছেন এলএলবি তে, কন্ট্রাক্ট অ্যাক্ট, লেবার অ্যাক্ট, আমি হ্যাঁ জি স্যার, কোম্পানি অ্যাক্ট, জি স্যার, এগুলা আপনি আমার চেয়ে ভালো পারবেন। জি স্যার, মানে ওইটা তো এটার সাথে মিল পাওয়া যাবে? হ্যাঁ ফুললি মিলবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন এবং বাসায় পড়াশোনা করেন যেহেতু আপনি আর আমাদের নেক্সট ক্লাস কি এই চ্যাপ্টারের উপরে হবে? এই চ্যাপ্টারের উপরে এটা সামারাইজ প্লাস হচ্ছে সামারি করব এবং করব, আমরা কোশ্চেনগুলো দেখব। আর স্যার গুড বাই স্যার, ডিসেম্বরে হ্যাঁ ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেষ করে দিলাম স্যার। হ্যাঁ শেষ করে দেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। কোনো সমস্যা নাই তো স্যার ক্লাসে স্টুডেন্টদের হতে?
না সমস্যা নাই।